কে স্বাগতম। স্কুল অফ এক্সিলেন্সে তোমাদের একাডেমিক এইচএসসির জন্য কোর্স এসেছে, ফাইনাল রিভিশন কোর্স একাডেমিক, এফআরসি একাডেমিক যেটাকে আমরা বলবো। তোমরা ইতোমধ্যে আমাদের প্রচারণা দেখেছো, আমাদের বিজ্ঞাপন তোমাদের সামনে গিয়েছে এবং তোমরা অনেকেই ভর্তি হয়ে গিয়েছে এর মধ্যে। তো এফআরসিতে আমরা কি পড়বো? এফআরসিতে আমরা ফাইনাল রিভিশন করব তোমাদের এইচএসসিতে যে বিষয়গুলো আছে সবকিছু, বাংলা, ইংলিশ, আইসিটি সহ তোমার যে সকল সিলেক্টিভ বিষয় আছে সবগুলো বিষয় এইচএসসি পরীক্ষার আগেই একটা, যাতে প্রিপারেশনের পর্যায়ে আসে, পরীক্ষার জন্য যে প্রিপারেশনটা দরকার সেটা নিশ্চিত করাই হবে আমাদের এফআরসি এই কোর্সের মূল লক্ষ্য। আচ্ছা, আজকে আমরা যে ভিডিওটা করছি বা ফ্রি ক্লাসে যেটা যাচ্ছি সেটা হচ্ছে আমাদের এফআরসির ভূগোল প্রথম পত্রের একটা ক্লাস। এটা ফ্রি ক্লাস এবং এই ফ্রি ক্লাসের মাধ্যমে তোমরা জানতে পারবে যে আমাদের লেখাপড়াটা কেমন হবে। আমাদের কোর্সের যে মডিউলটা সেটা হচ্ছে আমরা তোমাদেরকে কোশ্চেন সলভ মেথডে পড়াবো, অর্থাৎ যে ধরনের কোশ্চেন তোমাদের এইচএসসি পরীক্ষাতে আসে ঠিক সে ধরনের কোশ্চেন সলভের মাধ্যমে, আলোচনার মাধ্যমে এক একটা চ্যাপ্টার শেষ করা হবে। প্রত্যেকটা চ্যাপ্টারের উপর গুরুত্বপূর্ণ এমসিকিউ সলভ, সিকিউ সলভ, ক্লাস শেষে পরীক্ষা নেওয়া, এর মধ্য দিয়ে তোমাদের এইচএসসি পরীক্ষার আগে একটা প্রস্তুতি শুরু হবে। যারা আমাদের সাথে যুক্ত আছো অবশ্যই আমাদের এই ফ্রি ক্লাস দেখবে এবং তোমাদের বন্ধুদেরকে মেনশন করবে যাতে তোমাদের বন্ধুরা ক্লাসটা দেখতে পারে, যাদের ভূগোল আছে এইচএসসিতে অবশ্যই আশা করি উপকৃত হবে। আচ্ছা, আমরা এখানে এমসিকিউ সলভের মাধ্যমে দেখব ভূগোলে কোন ধরনের কোশ্চেন আসে এসএসসি পরীক্ষাতে। প্রথম কোশ্চেন দেখি, বলছে ভূত্বক গঠনকারী প্রধান উপাদান কি? আচ্ছা দেখো, তোমাদের যে টেক্সট বুক আছে এইখানে আমরা যে ক্লাসটা করছি, যেহেতু এটা ফ্রি ক্লাস এর জন্য অনেকগুলো চ্যাপ্টার একসাথে কম্পাইল করে ফ্রি ক্লাস হচ্ছে। যখন আমাদের এফআরসির মূল ক্লাসগুলো হবে তখন প্রত্যেকটা চ্যাপ্টারের উপর আলাদা ক্লাস থাকবে, অর্থাৎ প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে ক্লাস হবে আমাদের কোর্স আউটলাইন অনুযায়ী। এই ক্লাসে আমরা সবগুলো চ্যাপ্টার দেখবো একসাথে। তো এইখানে দেখো প্রথম কথাটা হচ্ছে ভূত্বক, ঠিক আছে? ভূত্বক গঠনকারী। তো ভূত্বক গঠনকারী কথাটা দেখে আমরা কি বুঝতে পারতেছি? এটা হচ্ছে পৃথিবীর গঠন নামে যে চ্যাপ্টারটা তোমাদের আছে, পৃথিবীর গঠন, পৃথিবীর গঠন, এই পৃথিবীর গঠন চ্যাপ্টার থেকে এসেছে, তাই না? তো পৃথিবীর গঠনেই আমরা, পৃথিবীর গঠন বলতে কি বুঝি? আমরা যে পৃথিবীতে হাঁটাচলা করছি, আমাদের যে মাটি আছে এই মাটির নিচ থেকে শুরু করে যা কিছু আছে এর নিচে সব কিছুই ভূত্বক। এই সবকিছুই হচ্ছে পৃথিবীর গঠনের অন্তর্ভুক্ত। আর এর সবার উপরের স্তরটা হচ্ছে ভূত্বক, মানে যেখানে আমরা হাঁটাচলা করি সেটা হচ্ছে ভূত্বক। আচ্ছা, তো এই ভূত্বক গঠনকারী প্রধান উপাদান কি, মানে যতটুকু স্পেসে আমরা হাঁটাচলা করি সেটা গঠনকারীর প্রধান উপাদান কি? অপশন দেখো, অ্যালুমিনিয়াম, অক্সিজেন, সিলিকন নাকি পটাশিয়াম। আচ্ছা, তো তোমরা টেক্সট বইতে অবশ্যই এটা পড়েছো এবং এই ধরনের একটা চিত্র তোমরা দেখেছো, এই ধরনের একটা চিত্র তোমরা দেখেছো। এই চিত্রটা কিভাবে নেওয়া হয়েছে দেখো, এই চিত্রটা নেওয়া হয়েছে, আমরা জানি পৃথিবী হচ্ছে গোল। পৃথিবী গোল বলতে সেটা কেমন গোল? পৃথিবী গোল বলতে বোঝায় এই যে এমন একটা গোল এবং এটা সম্পূর্ণ সলিড। এটা হচ্ছে সম্পূর্ণ সলিড, মানে এমন না যে পৃথিবী গোল এর মধ্যে আমরা এভাবে থাকি, বিষয়টা কিন্তু এমন না। বিষয়টা তাহলে কেমন? বিষয়টা হচ্ছে এই পুরাটা হচ্ছে সলিড, এই পুরাটা হচ্ছে সলিড। তাহলে আমরা কোথায় থাকি? আমরা থাকি হচ্ছে এই যে এর বাইরের দিকগুলাতে, এই যে গাছপালা যা কিছু আছে, মানুষ যারা আছে সবাই থাকে কোথায়? ঘরবাড়ি যা কিছু আছে সবাই থাকে এমন পৃথিবীর বাইরের দিকে, পৃথিবীর বাইরের দিকে এমন থাকে। তাহলে কেন আমরা পৃথিবী থেকে ছিটকে যাচ্ছি না? কারণ আমরা যেহেতু বাইরে আছি, এর কারণই হচ্ছে মাধ্যাকর্ষণ বল। ঠিক আছে, মাধ্যাকর্ষণ বলের কারণে পৃথিবী আমাদের নিচ দিকে টেনে রাখছে। আচ্ছা, এখন আমরা এই চিত্রটা দেখছি, এই চিত্র থেকে যদি একটা স্লাইস কেটে নিই, দেখো একটা স্লাইস আমরা কেটে নিচ্ছি, কালারটা সেম হয়ে যাচ্ছে অনেকটা, সাদা রং দিয়ে দেখাই তোমাদেরকে। দেখো এই এতটুকু একটা স্লাইস যদি কেটে নিই, তবুও কাছাকাছি কালার, তোমাদেরকে হচ্ছে গ্রিন কালার দিয়েই দেখায়। দেখো এই এমন একটা স্লাইস যদি আমরা কেটে নিই, ঠিক আছে, তাহলে দেখো পৃথিবীর যত উপাদানগুলো আছে এখানে চলে আসবে না? ধরো তোমার সামনে একটা কেক, এটা তো একটা কেক থেকে তুমি যদি এমন একটা স্লাইস কেটে নাও, তাহলে কেকের মধ্যে যা যা উপাদান আছে তুমি এই স্লাইসের মধ্যে সবকিছু পাবা। অর্থাৎ এই চিত্র দিয়ে দেখানো হয় যে পৃথিবীর যে গঠন, অভ্যন্তরীণ যে গঠন, মাটির নিচের যে গঠনটা, সেটা পুরোটা দেখাইলে তো মানে অনেক বড় জায়গা প্রয়োজন হয়, এর জন্য স্লাইস কেটে তারপর দেখানো হয়। তো এইখানে তোমরা দেখেছো কি, এইখানে দেখেছো যে তিনটা ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে উপরে যে স্তরটা অশ্বমণ্ডল, তারপরে স্তরটা হচ্ছে গুরুমণ্ডল এবং তারপর হচ্ছে কেন্দ্রমণ্ডল, তিনটা স্তরে ভাগ করা হয়েছে। এই অশ্বমণ্ডলের আবার দুইটা স্তরে ভাগ করা হয়েছে। সেটা কি কি ভাগ করা হয়েছে? সেটা হচ্ছে এই যে এমন একটা ভাগ দিয়ে, উপরেরটা হচ্ছে SiAl বা সিয়াল স্তর, সিলিকন অ্যালুমিনিয়াম দিয়ে গঠিত। আরেকটা হচ্ছে SiMa বা সীমা স্তর, এটা হচ্ছে সিলিকন এবং ম্যাগনেসিয়াম দিয়ে গঠিত। এম এ ম্যাগনেসিয়ামের রাসায়নিক সংকেত না, ম্যাগনেসিয়ামকে বোঝার জন্য এম এ লেখা হয় এখানে। আচ্ছা,
অশ্বমণ্ডল শেষ হলে আমরা যদি আসি গুরুমণ্ডলে, এই গুরুমণ্ডলের আবার দুইটা ভাগ আছে। এই গুরুমণ্ডলের আবার দুইটা ভাগ, একটা হচ্ছে বহিঃগুরুমণ্ডল, একটা অন্তঃগুরুমণ্ডল। বহিঃগুরুমণ্ডল হচ্ছে ক্রোমিয়াম, লোহা, সিলিকন এবং ম্যাগনেসিয়াম, এই চারটা উপাদান দ্বারা গঠিত। সিআরও ক্রোমিয়ামকে বোঝাচ্ছে, এফ ই এটা লোহার রাসায়নিক সংকেত, এস আই হচ্ছে সিলিকন, এম এ হচ্ছে ম্যাগনেসিয়াম। আচ্ছা, আর এর যে নিচের অংশটা, যে নিম্নের অংশটা গুরুমণ্ডলের, সেটা হচ্ছে এন আই এফ ই এস আই এম এ বা নিফেসিমা যেটাকে বলা হয়, এটা ক্রোফিসিমা, এটা নিফেসিমা। নিকেল, লোহা, সিলিকন এবং ম্যাগনেসিয়াম দ্বারা গঠিত। আচ্ছা, তো এটা হচ্ছে আমাদের অশ্বমণ্ডল, তারপর গুরুমণ্ডল, নিচে থাকতেছে কি কেন্দ্রমণ্ডল। কেন্দ্রমণ্ডলের দুইটা পার্ট আছে। কেন্দ্রমণ্ডলের দুইটা পার্টের নাম কি? কেন্দ্রমণ্ডলের যে দুইটা পার্ট, এই রংটা আমরা ব্যবহার করে ফেলেছি। কেন্দ্রমণ্ডলের দুইটা পার্ট হচ্ছে বহিঃকেন্দ্রমণ্ডল, অন্তর্কেন্দ্রমণ্ডল। এবং এই কেন্দ্রমণ্ডল মূলত নিকেল এবং লোহা দ্বারা গঠিত। নিকেল এবং লোহা। এফই হচ্ছে কি ফেরাস, ল্যাটিন গ্রিক শব্দ ফেরাস থেকে এসেছে বা ফেরাম থেকে এসেছে। এই ফেরাম এফ ই অর্থাৎ লোহাকে বোঝায়। ফেরাম গ্রিক ভাষায় লোহার নাম, ঠিক আছে। আচ্ছা, এটা সম্পূর্ণ কি দ্বারা গঠিত? নিফে, নিকেল এবং লোহা দ্বারা গঠিত। এই সবগুলো ক্লাসে আমরা বিস্তারিত শিখবো, আরো অনেক তথ্যের মধ্যে আছে কোনটা ডেপথ কতটুকু, এর মধ্যে হচ্ছে এই বিভক্তি রেখাগুলোর নাম কি কি, সেগুলা কে দিয়েছেন, অনেক আলোচনা। এগুলা ক্লাসে না শিখলে এখন অনেক সময় চলে যাবে। আচ্ছা, আমি সহজে বোঝানোর জন্য বলি। এখন এইখানে আমরা যে আর্গুমেন্টে ছিলাম সেটা হচ্ছে ভূত্বক গঠনকারী। তো ভূত্বক কতটুকু? ভূত্বক হচ্ছে এই অশ্বমণ্ডলটাকে বোঝায় মূলত। ভূত্বক বলতে এই অশ্বমণ্ডলটুকুকে বোঝায়, এটা হচ্ছে আমাদের ভূত্বক। এখন এখন দেখো, এই ভূত্বকের উপাদান আমরা দেখতে পাচ্ছি সিলিকন, অ্যালুমিনিয়াম, সিলিকন, ম্যাগনেসিয়াম, এগুলো আছে। তাহলে দেখো এখানে সিলিকন, অ্যালুমিনিয়াম এই দুইটা আমরা পাচ্ছি অপশনে, বাকি দুইটা পাচ্ছি না। এই সিলিকন বা অ্যালুমিনিয়াম কতটুকু করে আছে দেখো। এই অ্যালুমিনিয়াম আছে হচ্ছে 8%, আমাদের ভূত্বকে প্রায় 8% হচ্ছে অ্যালুমিনিয়াম। সিলিকন আছে কত পার্সেন্ট? 27 পয়েন্ট সামথিং, আমি রাউন্ড ফিগার 27 ধরে নিচ্ছি, অ্যারাউন্ড 27% আছে। একটু কম বেশি আছে, 27.8, 27.6, বিভিন্ন বইয়ে বিভিন্ন রকম তথ্য দেওয়া আছে, আমি 27 ধরে রাখছি। আচ্ছা, পটাশিয়াম আছে কতটুকু? পটাশিয়াম আছে 2.6% বা 2.5% মতো পটাশিয়াম আছে এই তিনটা এলিমেন্টের মধ্যে। বাকি যেটা আছে অক্সিজেন, অক্সিজেনের কথা ডিরেক্টলি থাকে না, কোথাও নাই, প্রত্যেকটা স্তরে অক্সিজেন আছে, কিন্তু আমাদের ভূত্বকের মূল উপাদানই হচ্ছে অক্সিজেন। মূল উপাদান হচ্ছে কোনটা? মূল উপাদান হচ্ছে অক্সিজেন। অক্সিজেন কতটুকু আছে? অক্সিজেন আছে হচ্ছে অ্যারাউন্ড 42%। অ্যারাউন্ড 42% হচ্ছে অক্সিজেন। আমাদের যে ভূত্বক, ভূত্বকের 42% বা তার কম বেশি, কিছু কিছু বই 42.2, 42.8, 42.6 এমন তথ্য আছে। 42.8 এর বেশি কোনো বইতে দেওয়া নাই, মানে 43 পর্যন্ত কোথাও দেওয়া নাই। তাহলে সবচেয়ে বেশি দেখছি আমরা কি? অক্সিজেন। তাহলে ভূত্বক গঠনকারী যে উপাদানগুলো আছে সেই উপাদানগুলোর মধ্যে প্রধান উপাদান হচ্ছে কি? প্রধান উপাদান হচ্ছে অক্সিজেন। তাহলে সঠিক উত্তর আমরা কোনটা পাচ্ছি? সঠিক উত্তর হিসেবে পাচ্ছি আমরা অক্সিজেন হচ্ছে ভূত্বক গঠনকারী প্রধান উপাদান। কারো কি কোনো কোশ্চেন আছে এখান থেকে? তোমরা কোশ্চেন অবশ্যই কমেন্টে জানাতে পারো, তোমাদের কমেন্টগুলো একটু দেখার চেষ্টা করি। অনেকে কমেন্ট করছো, যুক্ত হচ্ছ, ফ্রেন্ডদেরকে মেনশন দিও যাদের জিওগ্রাফি আছে। যদিও জিওগ্রাফি সবার থাকে না, তারপরে হচ্ছে যাদের আছে অবশ্যই তাদের জন্য গুরুত্বপূর্ণ। জিওগ্রাফি এইচএসসিতে ভালো রেজাল্ট করার জন্য অসাধারণ একটা সাবজেক্ট। ওকে, ঠিক আছে, আমরা দেখার চেষ্টা করি একটু। দেখো, তাহলে এটা আমরা বুঝতে পারলাম আশা করি। এই এমসিকিউ নিয়ে আশা করি আর কোনো তেমন সমস্যা নাই। আচ্ছা, এখানে এই নামগুলো ডিরেক্টলি রাসায়নিক সংকেতের নাম না, কিছু কিছু রাসায়নিক সংকেত এবং কিছু কিছু হচ্ছে বোঝার জন্য, ঠিক আছে? এইভাবে তোমরা একটু খেয়াল রাখবা। আচ্ছা, তো এখন দেখো যে এই জায়গাটা থেকে এমসিকিউ রিটেন দুই ক্ষেত্রে কোশ্চেন হয়, দুই ক্ষেত্রেই, এমসিকিউতেও হয়, রিটেনেও হয়। এখন রিটেনে কেমন কোশ্চেন হয় এগুলো আমাদের মূল ক্লাসেই থাকবে। এই ক্লাসগুলোতে যেহেতু ব্রিফলি আমরা আলোচনা করব, এত কিছু আমরা বোঝাইতে গেলে দেখা যাচ্ছে যে এই বিষয়টা নিয়ে আমাদের একটা খুব লম্বা সময় আলোচনা হয়ে যাবে। তো দেখবা যে এমন চিত্র তোমাকে দিয়ে কোনো একটা জায়গাতে এ বা বি লিখে দিবে, এই জায়গাটার গঠন কেমন, ধরো যে তোমাকে লিখে দিল কি যে এই জায়গাটা দিল হচ্ছে এ, বলবে যে উদ্দীপকের চিত্রে এই স্তরের গঠন আলোচনা করো। এটা হচ্ছে গুরুমণ্ডল, গুরুমণ্ডলের যাবতীয় গঠন আলোচনা করতে হবে। এগুলো আমরা ক্লাসে সবকিছু দেখব। তাহলে এইটার আমরা উত্তর দেখতে পেলাম। 2 নম্বর কোশ্চেনে আসি, বাংলাদেশের কোন অঞ্চলে ব-দ্বীপ অবস্থিত? আচ্ছা, এখানে মূল কথা কোনটা? মূল কথা হচ্ছে ব-দ্বীপ। ব-দ্বীপকে ইংলিশে আমরা কি বলি? ইংলিশে বলি হচ্ছে আমরা ডেল্টা।
ইংলিশে বলি হচ্ছে ডেল্টা। যেমন আমরা বাংলাদেশ ডেল্টা প্ল্যান একটা চুক্তি স্বাক্ষর করেছে নেদারল্যান্ডসের সাথে, ডেল্টা প্ল্যান 2100 বা ডেল্টা প্ল্যান 2100, যে কোনো একটা বলতে পারো, নেদারল্যান্ডসের সাথে। কেন চুক্তি করেছে? যে আমাদের যে বাংলাদেশটা, এটা হচ্ছে সারা পৃথিবীর সবচেয়ে বড় ডেল্টা বা সবচেয়ে বড় বদ্বীপ। বাংলাদেশ হচ্ছে বৃহত্তম বদ্বীপ। বাংলাদেশ হচ্ছে কি? বৃহত্তম বদ্বীপ। এই বদ্বীপের অসুবিধা হচ্ছে, যদি সমুদ্রের জলরাশি বৃদ্ধি পায় তাহলে বদ্বীপ অঞ্চল পানির নিচে নিমজ্জিত হতে পারে। তো এই ঝুঁকি সামলানোর জন্য আমরা কি করতে পারি? আমরা সমুদ্রকে শাসন করতে পারি, সমুদ্রে প্রাচীর তৈরি করতে পারি, যেটা করেছে নেদারল্যান্ডস। নেদারল্যান্ডসে আমস্টারডাম, রটারডাম এসব শহরগুলো পানির নিচে ছিল। তারা সমুদ্রকে শাসন করে সেই জায়গা থেকে জল সেচে ফেলে চারিদিকে প্রাচীর তৈরি করে, যাতে সমুদ্রের পানি না আসতে পারে, তারা শহর তৈরি করেছে। তো এভাবে আমাদের এই বদ্বীপ কিভাবে রক্ষা করব তার জন্য একটা প্ল্যান হয়েছে এমন। তো এই বদ্বীপটা আসলে কোথায়? দেখো, বাংলাদেশের মানচিত্র আমি একটু দেখানোর চেষ্টা করি, যদিও এক্স্যাক্টলি মানচিত্রটা খালি হাতে আঁকা আমার জন্য একটু টাফ। আমার আঁকার হাত খুব বেশি একটা ভালো না, খুব বেশি বলতে মোটেই ভালো না। তারপরেও আশা করি বাংলাদেশের মতো কিছু একটা তোমরা বুঝতে পারবে, যেটা দেখতে কিছুটা বাংলাদেশের মতো। আচ্ছা, ঠিক আছে, ধরো যে এটা হচ্ছে বাংলাদেশ, আঁকার হাত খুবই খারাপ, তারপর আমি ধরে নিচ্ছি যে এটা হচ্ছে বাংলাদেশ। এখন এই বাংলাদেশ কি পুরাটাই হচ্ছে বদ্বীপের অন্তর্ভুক্ত? তোমাদের কি মনে হয়? বাংলাদেশ পুরাটা বদ্বীপের অন্তর্ভুক্ত না। কারণ এই যে বদ্বীপ, যেটা এই বদ্বীপ হচ্ছে সাম্প্রতিক কালের একটা, সাম্প্রতিক কালে গঠিত হওয়া, এই কালটা দেখা যাবে না আশা করি, সাম্প্রতিক কালে গঠিত হওয়া একটা ভূমিরূপ। সাম্প্রতিক কালে, সাম্প্রতিক কালে গঠিত হওয়া ভূমিরূপ, সাম্প্রতিক কালে গঠিত হওয়া ভূমিরূপ। তাহলে বাংলাদেশের যে টোটাল ল্যান্ড এরিয়া, এই সবগুলা কি সাম্প্রতিক কালে গঠিত হয়েছে? কখনোই না। বাংলাদেশে তুমি যদি দেখো যে এই পার্টটা, আমি যদি একদম সোজা একটা লাইন দিই, বাংলাদেশের এই পার্টটা অধিকাংশই পাহাড়ি অঞ্চল। কারণ এইখানে রাঙ্গামাটি, খাগড়াছড়ি, চট্টগ্রাম, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবন, চট্টগ্রাম, কক্সবাজার, এই 5টা জেলা আছে এই জায়গাটাতে। এই জায়গাটা তো পুরা হচ্ছে পাহাড়ি অঞ্চল, তাই না? এই 5টি জেলাতেই মোটামুটি পাহাড় আছে। আচ্ছা, আবার এই জায়গাতে ঠিক এই বরাবর এবং এই বরাবর পাহাড় আছে, মাঝে কিছুটা সমতল জায়গা। তাই আমি ধরলাম যে এই অঞ্চলটা মোটামুটি পাহাড়ি জায়গা। আচ্ছা, তো এটা হচ্ছে বাংলাদেশের পাহাড়ি জায়গা, এবং এই পাহাড়ি অঞ্চলগুলো এই সাম্প্রতিককালে গঠিত না। এইগুলো হচ্ছে বাংলাদেশের টারশিয়ারি যুগের পাহাড়। আচ্ছা, আবার এই দিকে, এই যে রাজশাহীর এই দিকটা, আবার হচ্ছে তোমার এই যে গাজীপুর, টাঙ্গাইল, ময়মনসিংহের অঞ্চলটা, কুমিল্লার এই অঞ্চলটা, এইগুলো আবার মোটামুটি সমতল ভূমি আছে, বাট পাহাড়ি অঞ্চল আছে। বাকি যে পার্টটুকু থাকতেছে, এই বাকি পার্টটুকু হচ্ছে আমাদের বদ্বীপ, বাকি পার্টটুকু হচ্ছে বদ্বীপ। তাহলে আমাদের মানচিত্রের হিসাব আমরা যদি একটু খেয়াল করার চেষ্টা করি, মানচিত্রে কোন দিকটা কিভাবে ইন্ডিকেট করা হয়? মানচিত্রের সাধারণত এই উপরের দিকটা হচ্ছে উত্তর। মানচিত্রের যে কোনো মানচিত্রের উপরের দিকটাকে তোমরা ধরবা হচ্ছে উত্তর। উপরের দিক উত্তর হলে নিচের দিক দক্ষিণ, এটা আমরা কমন সেন্স খাটিয়ে বলতে পারি। আচ্ছা, এখন তুমি যদি উত্তর দিকে তাকিয়ে থাকো, তোমার বাঁ হাতে থাকবে পশ্চিম, তোমার বাঁ হাতে থাকবে হচ্ছে পশ্চিম, তাহলে এটা হচ্ছে মানচিত্রের পশ্চিম। এটা যদি পশ্চিম হয়, এটা হচ্ছে পূর্ব। আচ্ছা, তাহলে আমরা মানচিত্রের 4টা দিকে এখানে চিনতে পারতেছি, ঠিক আছে। এখন বদ্বীপ তাহলে কোন দিকে? বদ্বীপ হচ্ছে এই সাইডটা, এই সাইডটা, ঠিক আছে। মানে এই 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 উপরের দিকটাও বাদ দিতে হবে, কারণ এইদিকেও উঁচু নিচু, সামান্য উঁচু ভূমি। কারণ এইদিকে যেহেতু হিমালয় পর্বত শুরু হচ্ছে, যত উপরে যাচ্ছি আমরা, ঠিক নেপালে গেলে হিমালয় পর্বত, তো এই দিকটা আমাদের দক্ষিণ দিকের চেয়ে উঁচু অনেকটা, যে কারণে আমাদের নদীগুলো সব এই উত্তর থেকে দক্ষিণ দিকে প্রবাহিত হয়, যেহেতু দক্ষিণ দিকটা হচ্ছে নিচ। আচ্ছা, তাহলে আমাদের বদ্বীপ হচ্ছে নিচের পার্টটা। নিচের পার্ট মানে হচ্ছে দক্ষিণ, এবং দেখো পূর্ব দিকে না, পশ্চিম দিকে, তাহলে দক্ষিণ পশ্চিম। তাহলে আমাদের যে বদ্বীপ আছে, সেই বদ্বীপ হচ্ছে দক্ষিণে পশ্চিমে, মানে দক্ষিণ পশ্চিম দিকে, অর্থাৎ এই কর্নারটা, এই কর্নারটা হচ্ছে এইভাবে যেটা আসতেছে, এটাই হচ্ছে আমাদের বদ্বীপ অঞ্চল। তাহলে দক্ষিণ পশ্চিম কোন অপশনে আছে দেখি আমরা? উত্তর পূর্ব, উত্তর পশ্চিম, দক্ষিণ পূর্ব, দক্ষিণ পশ্চিম। দক্ষিণ পশ্চিম আছে অপশন অপশন ঘতে, অপশন ঘতে আছে দক্ষিণ পশ্চিম। তাহলে সঠিক উত্তর হচ্ছে আমাদের দক্ষিণ পশ্চিম। এটা কি বুঝতে পারতেছো? তাহলে বাংলাদেশের কোন অঞ্চলকে বদ্বীপ বলা হয়? বদ্বীপ আসলে কি? বদ্বীপ বিষয়টা আগেই বলে ফেলা উচিত ছিল। বদ্বীপ হচ্ছে আমরা এই যে হচ্ছে দেখি, নদীগুলা দেখি, এই নদীগুলা কি করে, তার যে স্রোতধারা, এর সাথে সাথে পলি মাটি টেনে নিয়ে যায়, পলি মাটি প্রবাহিত করে নিয়ে যায়। এবং এই পলি মাটিগুলো কোথায় গিয়ে জমা হয়? নদী যখন সাগরে গিয়ে মিলে যায়, সেখানে গিয়ে এই পলি মাটি জমা হয়। এবং এই পলি মাটি জমতে জমতে তারা এমন পাখার আকৃতি বা এমন বাংলা
মাত্রাহীন বয়ের আকৃতির একটা ল্যান্ড তৈরি করে। নদীগুলো এসে দেখো নদীভাবে প্রবাহিত হচ্ছে, এইখানে এসে যদি পলি জমতে থাকে তার আকৃতিটা ঠিক এমন হবে। এবং এই ল্যান্ড, এই যে ভূমিটা, এটা যখন একটা দেশের কোনো ভূখণ্ড গঠন করে তখন সেটাকে আমরা বলি হচ্ছে বদ্বীপ বা ডেল্টা। এটা দেখো অনেকটা হচ্ছে বদ্বীপের মতো। তাহলে এটা ইংলিশ ডেল্টা হলো কেন? ডেল্টা হচ্ছে একটা গ্রিক বর্ণ, ডেল্টা হচ্ছে একটা গ্রিক বর্ণ, যেটাও দেখতে ঠিক এমন, যে কারণে এটার ইংলিশ হচ্ছে ডেল্টা এবং বাংলা হচ্ছে বদ্বীপ। তাহলে আশা করি বুঝতে পারছো বদ্বীপ কি। বাংলাদেশে একটা বদ্বীপ এভাবে গঠিত হয়েছে পাহাড়ি অঞ্চলগুলো বাদ দিলে। এবং বাংলাদেশের দক্ষিণ পশ্চিম অঞ্চল যেটা আছে, এখানে কোন কোন জায়গা আছে? এইখানে আছে আমাদের বরিশাল, এইখানে আছে খুলনা, এইখানে আছে যশোর, রাজশাহী সামান্য কিছু অংশ, রাজশাহী নেওয়া যায় না আসলে। আমরা হচ্ছে বরিশাল, খুলনা, যশোর, এই যে পার্টটা আছে এটা হচ্ছে আমাদের বদ্বীপের অংশ। তাহলে তোমরা একটু কমেন্টের মাধ্যমে জানাবে আমাকে যে তোমরা বুঝতে পারছো কিনা। আমি একটু দেখার চেষ্টা করব তোমাদের কমেন্ট। ওকে, ঠিক আছে, তোমাদের কমেন্ট প্রত্যাশা যে তোমরা বুঝতে পারতেছো কিনা, কারণ তোমরা বুঝতে না পারলে আসলে হচ্ছে পড়ানোর সার্থকতাটা আসে না। আচ্ছা, ঠিক আছে, তাহলে এই কোশ্চেনটা যাচ্ছে। পরের কোশ্চেনে আমরা আসি যে পদ্মা নদীর উৎপত্তি স্থল কোথায়। অপশনগুলো দেখো। মানস সরোবরে। মানস সরোবর কোথায়? মানস সরোবর হচ্ছে তিব্বতে। তিব্বত হচ্ছে কোথায়? তিব্বত হচ্ছে একটা দেশের নাম যেটা ঠিক হিমালয় পর্বতে, এবং তার রাজধানীর নাম হচ্ছে লাসা, যেটা পৃথিবীর এত উঁচুতে যে যেখানে তোমার এটাকে বলা হয় নিষিদ্ধ শহর। মানে এটা এত উঁচুতে যে তুমি গেলে তুমি শ্বাস প্রশ্বাস নিতে পারবা না, এত উঁচুতে তিব্বত। আচ্ছা, লুসাই পাহাড়ে, নাগা মণিপুরে, নাকি গঙ্গোত্রী হিমবাহে? এখানে বলছে পদ্মা নদী। বাংলাদেশে যে নদীর নাম হচ্ছে পদ্মা, ভারতে সেই নদীটা গঙ্গা নদী নামে পরিচিত। ভারতে সেটা গঙ্গা নামে পরিচিত। এই গঙ্গা নদী বা পদ্মা নদী কোথায় উৎপত্তি লাভ করেছে? তোমাদের জিওগ্রাফি বই দেখবা অনেকগুলো নদী নিয়ে কথা বলা আছে। সেই নদীর উৎপত্তি স্থল, কোন নদী কোথায় গিয়ে মিলিত হচ্ছে, এই বিষয়গুলো বলা আছে। এবং অধিকাংশ বইয়ে নদীগুলোর উৎপত্তি স্থল আলাদা করে সুন্দর করে দেওয়া আছে, কারণ এই জায়গাটা থেকে তোমাদের এইচএসসি পরীক্ষাতে একটা হইলেও কোশ্চেন আসার সম্ভাবনা থাকে। আচ্ছা, তো আমরা এখানে দেখি চারটা অপশন দেখি। মানস সরোবরে, এই মানস সরোবরে বাংলাদেশের একটা খুবই গুরুত্বপূর্ণ নদীর উৎপত্তি হয়েছে। কে বলতে পারবা কোথায়, কোন নদী? এই নদীটার নাম হচ্ছে, এই নদীটার নাম হচ্ছে আমাদের যমুনা নদী। আমাদের যমুনা নদী এবং ব্রহ্মপুত্র নদী। ব্রহ্মপুত্র নদী। যমুনা এবং ব্রহ্মপুত্র সেম নদী। যখন তার গতিপথ পরিবর্তন হয়ে যায় 1887 সালের ভূমিকম্পে, তখন তার নাম হয়ে যায় হচ্ছে যমুনা। এর আগের নাম ছিল ব্রহ্মপুত্র, যেটা ময়মনসিংহের মধ্য দিয়ে প্রবাহিত হতো। 1887 সালে যে বিশাল ভূমিকম্প হয়েছিল, তার ফলে কি হয়েছে, এই নদীর গতিপথ পরিবর্তন হয়েছে, নতুন গতিপথের নাম হচ্ছে যমুনা। এখন বলবা এই যমুনা নদী মাত্র 1887 সাল থেকে জন্ম হয়েছে? এটা তো জানতাম যে অনেক প্রাচীন নদী। না, যমুনা নদী খুব বেশি পুরাতন নদী না, এটা 1887-তে উৎপত্তি লাভ। আমরা ইতিহাসে যে যমুনা নদীর নাম শুনি, এই যে আমরা বলি না যে তাজমহল যমুনা নদীর তীরে অবস্থিত, এই যমুনা নদী আমাদের যমুনা নদী না। তাজমহল যে যমুনা নদীর তীরে অবস্থিত সেটা দিল্লিতে, সেটা আলাদা যমুনা নদী। আর আমাদের যমুনা আলাদা নদী, দুইটা আলাদা আলাদা নদী। যেমন দেখো আমাদের কুমিল্লাতে একটা নদী আছে যার নাম হচ্ছে গোমতী নদী। আবার ভারতে, ভারতে একটা নদী আছে সম্ভবত আসামে বা কোথাও একটা, তা সরি পাঞ্জাবে, পাঞ্জাবে গোমতী নামে আরো একটা নদী আছে। তাহলে পাঞ্জাবের গোমতী নদী এবং আমাদের কুমিল্লার গোমতী নদী এক না, দুইটা ডিফারেন্ট নদী, একই নাম ডিফারেন্ট নদী। তো আমাদের দেশের যমুনা নদী এবং ভারতের যমুনা নদী, আমরা হচ্ছে এই যে ভারতের জাতীয় সঙ্গীতে যে যমুনা নদীর নাম শুনি, এই ভারতের জাতীয় সঙ্গীতের যমুনা নদী এবং আমাদের যমুনা নদী দুইটা আলাদা নদী, এক নদী না। আমাদের ব্রহ্মপুত্র এবং যমুনা অলমোস্ট সেম নদী, গতিপথ চেঞ্জ হয়ে যাওয়ার পরে দুইটা নাম হয়েছে। এবং ব্রহ্মপুত্রের যে বর্তমান স্রোতধারা, এটাকে বলা হয় পুরাতন ব্রহ্মপুত্র। আচ্ছা, এটা তিব্বতের মানস সরোবর থেকে উৎপত্তি লাভ করেছে। আচ্ছা, এবার আসি লুসাই পাহাড় থেকে। এই লুসাই পাহাড় বা লুসাই পাহাড়, এখান থেকে কোন নদী উৎপত্তি লাভ করেছে? বাংলাদেশের মেঘনা নদী। বাংলাদেশের মেঘনা নদী উৎপত্তি লাভ করেছে হচ্ছে লুসাই পাহাড় থেকে। নাগামণিপুর নাকি গঙ্গোত্রী হিমবাহ? আচ্ছা, নাগামণিপুর বিখ্যাত পাহাড়, এখান থেকে অনেক ছোট ছোট নদীর উৎপত্তি লাভ করেছে, যেগুলো আমাদের সাধারণত বইপত্রে আলোচনা করা হয় না, এবং কোনো বৃহত্তর নদীর উৎপত্তি নাই। কিন্তু গঙ্গোত্রী হিমবাহ যেটা, সেখান থেকে উৎপত্তি লাভ করেছে আমাদের পদ্মা নদী, মূলত গঙ্গা নদী। এই গঙ্গোত্রী বলেই এই নদীর নামকরণ করা হয়েছিল গঙ্গা। এবং এই গঙ্গা নাম বাংলাদেশে এসে নাম পরিবর্তিত হয়ে রাজশাহী দিয়ে যখন বাংলাদেশে প্রবেশ করেছে, তার নাম হয়েছে কি? নাম হয়েছে পদ্মা।
তাহলে নদী যেহেতু একটাই, নাম ডিফারেন্ট, যেমন ব্রহ্মপুত্র যমুনা সেম নদী, জাস্ট নাম ডিফারেন্ট, এই এই পদ্মা গঙ্গা দুইটাই গঙ্গোত্রী হিমবাহ থেকে উৎপত্তি লাভ করেছে। তাহলে সঠিক উত্তর হিসেবে আমরা কোনটা নিচ্ছি? সঠিক উত্তর হচ্ছে গঙ্গোত্রী হিমবাহ। সঠিক উত্তর হচ্ছে আমাদের গঙ্গোত্রী হিমবাহ। ঠিক আছে, আচ্ছা। তাহলে আমাদের অপশন ঘ হচ্ছে এখানে সঠিক উত্তর। এখানে কারো কোনো বোঝার অসুবিধা হলে অবশ্যই আমাদেরকে জানাবে যে বুঝতে অসুবিধা হচ্ছে বা এটা বুঝি নাই, বা আমরা তো বইয়ে পড়ছি সেখানে অন্যরকম ছিল। তোমাদের এনি সর্ট অফ কোশ্চেন তোমরা এখানে করতে পারো। আচ্ছা, আমি একটু কমেন্ট দেখার চেষ্টা করি। ঠিক আছে, হুম হুম হুম, ঠিক আছে। অনেকেই উত্তর দিচ্ছ। হ্যাঁ, আফরিন তুমি সঠিক উত্তর দিয়েছো। যারা সালাম দিয়েছো, ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে, বন্ধুদের মেনশন করেছো। রূপালী, তোমাকে অসংখ্য ধন্যবাদ। ওকে, আচ্ছা, আমরা আবারও শুরু করি। পরের এমসিকিউ দেখি, সুনামি শব্দের অর্থ কি? সুনামি শব্দের অর্থ কি? দেখো, সুনামি কথাটা আমাদের পরিচিত, অনেকটাই মনে হয় যে এটা বাংলা শব্দ, কিন্তু এটা মোটেই বাংলা শব্দ না। সুনামির ইংলিশ স্পেলিংটা মনে আছে? TSUNAMI। এটা হচ্ছে কি আমাদের সুনামি স্পেলিং, TSUNAMI, সুনামি। মানে টিটা হচ্ছে সাইলেন্ট লেটার, এটা উচ্চারণ করা যাবে না, বাকিটুকু উচ্চারণ করতে হবে সুনামি। তো যেহেতু এটা ইংলিশের একটা শব্দ, তার মানে এটা বাংলা শব্দ না। এখন ইংলিশ শব্দগুলা তো অরিজিন বিভিন্ন শব্দ থেকে আসছে, মানে এটা অনেক শব্দ থেকে ধার করে করে নেওয়া একটা ল্যাঙ্গুয়েজ ইংলিশ। শুধু ইংলিশ না, সব ল্যাঙ্গুয়েজই মূলত বিভিন্ন জায়গা থেকে ধার করে নেওয়া হয়। তো এই সুনামির দুইটা পার্ট আছে, একটা হচ্ছে সু, একটা হচ্ছে সু, একটা হচ্ছে নামি, একটা হচ্ছে নামি। তো সু কি এবং নামি কি? তো এই ধরনের শব্দগুলা সু, নামি, এই শব্দগুলা কি ইংরেজি ভাষার কোনো শব্দ মনে হয়? এমন শব্দ কোনো দেখছো ডিকশনারিতে বা কোথাও? না, এই শব্দগুলো জাপানি শব্দ মূলত। এগুলা কোন ভাষার শব্দ? এগুলা হচ্ছে জাপানি শব্দ। সু হচ্ছে একটা জাপানি শব্দ, এই যার অর্থটা কি হচ্ছে? এর অর্থটা হচ্ছে, সু শব্দের অর্থ হচ্ছে পোতাশ্রয়। পোতাশ্রয়, পোতাশ্রয়। আচ্ছা, এই পোতাশ্রয় বলতে আবার আমরা কি বুঝি, এটাও তো ভেঙে একটু বোঝানো উচিত। পোতাশ্রয় হচ্ছে পোত যুক্ত আশ্রয়। আবার সন্ধি বিচ্ছেদে চলে যাচ্ছি বাংলাতে, দেখো। এখন এই পোতাশ্রয় হচ্ছে পোতযুক্ত আশ্রয়, মানে জাহাজ যেখানে গিয়ে আশ্রয় নেয়, ঠিক আছে, বা কোনো জলযান, পোত বলতে এখানে জলযানকে বোঝাচ্ছে, যেখানে গিয়ে আশ্রয় নেয় সেটাকে বলা হয় হচ্ছে কি পোতাশ্রয়। আচ্ছা, তো জলযান কোথায় গিয়ে আশ্রয় নেয়? নিশ্চয়ই সমুদ্রের তীরে, যেখানে বন্দর আছে সেখানে। তার মানে সমুদ্রের তীর। সু শব্দের অর্থ হচ্ছে পোতাশ্রয় বা সমুদ্রের তীর। এবং নামি নামে যে শব্দটা আমরা এখানে দেখছি, এটাও একটা জাপানি শব্দ। নামি হচ্ছে জাপানি শব্দ, যার অর্থ হচ্ছে কি? যার অর্থ হচ্ছে ঢেউ। নামি শব্দের অর্থ হচ্ছে ঢেউ। তাহলে আমাদের আমাদের এর যে সুনামি শব্দ, এই সুনামি শব্দের অর্থটা কি দাঁড়াচ্ছে? পোতাশ্রয়ের ঢেউ। ঠিক এই এতটুকু হচ্ছে আমাদের অর্থ, ঠিক এতটুকু হচ্ছে আমাদের অর্থ, পোতাশ্রয়ের ঢেউ। পোতাশ্রয়ের ঢেউ, তাই না? এখন আমরা অপশনগুলো যখন দেখতেছি, আছে ঢেউ, আছে চোখ, আছে ঝড়, আছে বন্যা। এখন আমরা তো পোতাশ্রয়ের ঢেউ এক্স্যাক্টলি অপশনে পাচ্ছি না, তাহলে এটা কোনটা নিব উত্তর? আমরা নিব দ্য ক্লোজেস্ট ওয়ান, সবচেয়ে যেটা কাছের। কেমন? ধরো যে তোমাকে ঈদের জন্য বা কোনো উৎসবের জন্য একটা ড্রেস কিনতে হবে, এর জন্য তোমাকে বাজারে পাঠানো হয়েছে, এবং তোমাকে টাকা দিছে হচ্ছে 1000 টাকা। তোমাকে 1000 টাকা দেওয়া হয়েছে যে যাও তুমি তোমার জন্য একটা ড্রেস কিনো। ধরো তুমি একটা ছেলে, বাজারে গেছো, তোমার দরকার হচ্ছে কি একটা প্যান্ট দরকার, তুমি ভাবছো যে আমি একটা প্যান্ট কিনবো, তো বাজারে গেছো, যে তোমার হচ্ছে প্যান্ট দেখছো, ঠিক আছে। তো প্যান্ট দেখার পরে তোমার মোটামুটি 4টা প্যান্ট পছন্দ হয়েছে, যেটা খুবই সুন্দর, সবগুলাই সুন্দর, এবং সবগুলোর দামই হচ্ছে 1000 টাকা। তো তখন তো তোমার হাতে এই সুযোগ নাই যে তুমি 4টা প্যান্ট নিবা, কারণ তোমার কাছে আছে 1000 টাকা, প্রত্যেকটা প্যান্টের দাম 1000 টাকা, 4টা প্যান্ট পছন্দ। তুমি কি করবা? ওর মধ্যে যেটা বেস্ট, ওই 4টার মধ্যে যেটা বেস্ট, তুমি তখন সেটা নিবা। তো কিছু ক্ষেত্রে এমন থাকবে অপশনে যে 4টাই কারেক্ট থাকতে পারে বা একাধিক কারেক্ট থাকতে পারে, তখন তোমরা এমন করবা, এমন প্রসেসে যাবা যে তার মধ্যে বেস্ট কোনটা। এটাকে বলা হয় প্রসেস অফ এলিমিনেশন বা POE। অর্থাৎ বাকি 3টা অপশন তোমাকে এলিমিনেট করতে হবে। আবার ধরো যে তোমাকে দিছে 100 টাকা, যাও তুমি 100 টাকা থেকে ড্রেস কিনে আনো। আবার গেছো প্যান্ট কিনতে, 100 টাকায় তো আর ভালো প্যান্ট হয় না। ভালো ভালো দোকান ঘুরে চলে আসছো, 100 টাকার কোনো প্যান্ট নাই। তুমি এবার রাস্তার ধারে যে ফুটপাতে বিক্রি করতেছে সেখানে আসছো, সেখানে দেখো যে 100 টাকার প্যান্ট আছে। এবার তুমি 100 টাকার প্যান্ট দেখলা 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 দেখলা, দেখতে দেখতে দেখো যে সবগুলো প্যান্টই ছেঁড়া, সবগুলো প্যান্ট ছেঁড়া। বাট তোমার আছে 100 টাকা প্যান্ট কিনতেই হবে, 4টা প্যান্ট তুমি নিলা, সবগুলোই ছেঁড়া। এখন তুমি কোনটা নিবা? অ্যাটলিস্ট যেই প্যান্টটা চেন আছে সেটা নিবা, তাই না? যেটা চেন আছে অ্যাটলিস্ট সেটা তুমি নিবা। অর্থাৎ কিছু ক্ষেত্রে 4টা অপশনের মধ্যে একটাও এক্সস্টিভ থাকবে না, বাট তার মধ্যে যেটা বেস্ট,
তার মধ্যে যেটা অন্তত বেস্ট সেটা তোমাকে নিতে হবে। তাহলে এই যে চারটা, এক্স্যাক্টলি পোতাশ্রয়ের ঢেউ কোথাও নাই, কিন্তু ঢেউ তো একটা আছে যেটা বাকি তিনটা থেকে আলাদা এবং ক্লোজেস্ট। তাহলে আমরা নিব কোনটা উত্তর? আমরা নিব হচ্ছে ঢেউ সঠিক উত্তর। তাহলে কি বুঝতে পারলা এটা? ঢেউ, সুনামি শব্দের অর্থ হচ্ছে ঢেউ। পোতাশ্রয়ের ঢেউ না থাকলেও ঢেউ যেহেতু আছে আমরা এটাই নিব, যদিও ঢেউ এর শুধুমাত্র নামই হইলে হয়ে যাচ্ছে, সু আর লাগতেছে না, বাট তারপরেও আমরা উত্তর হিসেবে এটাই নিব। তাহলে কি বুঝতে পারছো এটা? তোমরা দেখবা যে এমসিকিউ যখন আমরা কোশ্চেনটা হাতে পাই, উপরে লেখা থাকে কি, নর্মালি উপরে লেখা থাকে হচ্ছে যে চুজ দ্য বেস্ট আনসার, সঠিক উত্তর না, যেটা সেরা উত্তর বা উৎকৃষ্ট যেটা সবচেয়ে, সেটা নেওয়ার জন্য বলে, আমাদের বেস্ট আনসারটা খোঁজার কথা বলে। তো তোমরা বেস্ট আনসারটা খোঁজার চেষ্টা করবা। অপশনে অনেক সময় একাধিক সঠিক উত্তর বা একটাও সঠিক না এমন থাকতে পারে। পরের কোশ্চেন, ভূপ্রকৃতি অনুসারে বাংলাদেশকে কয়টি ভাগে ভাগ করা হয়েছে? ভূপ্রকৃতি অনুসারে বাংলাদেশকে কয়টি ভাগে ভাগ করা হয়েছে? আচ্ছা, তোমাদের কমেন্টটা আমি একটু সামনের দিকে রাখি যাতে তোমাদের কমেন্ট আমি দেখতে পারি। আচ্ছা, হ্যাঁ, আফরিন জিমি বেশ ভালো উত্তর করছো। ঠিক আছে, ঠিক আছে। ওকে ওকে ওকে। আচ্ছা, ভূপ্রকৃতি অনুসারে বাংলাদেশে কয়টি ভাগে ভাগ করা হয়েছে? দেখো, আমরা আবারও একটু মানচিত্র আঁকার চেষ্টা করি। জানি মানচিত্র আবারও খারাপ হবে, আগের থেকে আরো খারাপ হইতে পারে, বাট তারপরেও আমরা কি করব, একটা বাংলাদেশের মানচিত্রের মতো কিছু একটা এঁকে নিব, যেটা দেখে আমরা বাংলাদেশ কল্পনা করব। ধরো যেটাই হচ্ছে আমাদের, এই জায়গাটা একদমই বেশি খারাপ হয়ে গেছে, এতটা খারাপ বাংলাদেশের মানচিত্র না। আচ্ছা, আমি ধরলাম যে এতটা খারাপ, যদিও মানচিত্র হয়নি বাংলাদেশের। আচ্ছা, তো ধরো যে এটা হচ্ছে বাংলাদেশের মানচিত্র। এখন এই বাংলাদেশের ভূপ্রকৃতি অনুসারে এই টোটাল বাংলাদেশে কয়টা পার্টে ভাগ করা হয়েছে? এর আগে যে আমি একটা দাগ দিয়েছিলাম তোমাদেরকে, সেই দাগটা আবারও দিয়ে দেখাই, যে এই বরাবর তুমি একটা দাগ দেবে। এই যে পার্টটা, এই পার্টটা হচ্ছে একটু ডিফারেন্ট নেচারের। এই পার্টে কি কি আছে? এই পার্টে আছে হচ্ছে পাহাড়। আমি গ্রিন কালার দিয়ে পাহাড়গুলো আইডেন্টিফাই করি, যে এইখানে এই যে সিলেটের এই জায়গাটাতে আছে পাহাড়, বুঝছো? এই জায়গাটা আছে পাহাড়, যে ভারতের মেঘালয় রাজ্যের যে পাহাড়গুলা এদিকে আছে। আবার ঠিক এই পার্টটাও হচ্ছে পাহাড়, এই পার্টটাও হচ্ছে পাহাড় সিলেটের। মাঝে ছোট ছোট পাহাড় আছে, কিন্তু দুই সাইডগুলো একটু বেশি পাহাড়ি। আবার বাংলাদেশের এই যে পুরা পার্টটা আছে, এই পুরা পার্টটাই হচ্ছে পাহাড়ি অঞ্চল। কিছু সমতল ভূমি ছাড়া মোটামুটি ধরা যায় এইখানে যে 5টা জেলা আছে, এই 5টা জেলাই হচ্ছে পাহাড়ি অঞ্চল। তাহলে এই পাহাড়গুলো বাংলাদেশের টারশিয়ারি যুগের পাহাড় সমূহ। এই পার্টটা হচ্ছে কি বাংলাদেশের টারশিয়ারি যুগের পাহাড় সমূহ। আমি এখানে লিখতেছি টারশিয়ারি যুগের পাহাড় সমূহ। ঠিক আছে? আচ্ছা, এখন এই টারশিয়ারি যুগের পাহাড়ের দুইটা পার্ট, দেখো এইখানে একটা পার্ট, এইখানে আরেকটা পার্ট। এখন আমরা মানচিত্রে জানি উপরের দিকটা হচ্ছে উত্তর দিক, নিচের দিকটা হচ্ছে দক্ষিণ দিক, ডানের দিকটা হচ্ছে পূর্ব দিক এবং বায়ের দিকটা হচ্ছে পশ্চিম দিক। এটা হচ্ছে মানচিত্রের 4টা দিক। সে অনুযায়ী এই যে সিলেট অঞ্চল যেটা আমরা দেখছি, সিলেট অঞ্চলকে আমরা কি বলতে পারি বলতো? সিলেট অঞ্চলকে আমরা বলতে পারি উত্তর পূর্ব, কারণ যেহেতু আমাদের মানচিত্রের উপরের দিকে, এটা তার মানে উত্তর, যেহেতু ডান দিক তার মানে হচ্ছে পূর্ব, তাহলে এটা হচ্ছে আমাদের উত্তর পূর্ব। ঠিক আছে, উত্তর পূর্ব। তাহলে এটা হচ্ছে আমাদের টারশিয়ারি যুগের উত্তর পূর্ব অঞ্চলের পাহাড় সমূহ। নিচেটাকে কি বলতে পারি? এটা দক্ষিণ দিক এবং পূর্ব দিক, এটাকে আমরা বলবো হচ্ছে দক্ষিণ পূর্ব। এটা বোঝা যাবে না, আমি একটু মুছে পরিষ্কার করে তারপর লিখে দিই। এটাকে আমরা বলবো হচ্ছে দক্ষিণ পূর্ব। হ্যাঁ, এটাকে আমরা বলবো হচ্ছে দক্ষিণ পূর্ব। হ্যাঁ, দক্ষিণ পূর্বের পাহাড়, আর একটা হচ্ছে উত্তর পূর্বের পাহাড়। এটা আমাদের টারশিয়ারি যুগের পাহাড় সমূহ। বাংলাদেশের যে মোট যে ভূভাগ আছে, এই মোট ভূভাগের 12%ই হচ্ছে টারশিয়ারি যুগের পাহাড় সমূহ। এটা আমাদের একটা ভূপ্রকৃতির ক্লাস। 2 নম্বর যে ক্লাসটা আছে সেটা হচ্ছে প্লাইস্টোসিন কালের সোপান সমূহ, যেটার আবার 3টা ভাগ আছে। সেটা কি কি ভাগ? একটা ভাগ হচ্ছে এই যে রাজশাহীর বরেন্দ্রভূমি, এই জায়গাটা, এটা হচ্ছে কি বরেন্দ্রভূমি রাজশাহী। হ্যাঁ, তোমরা বরেন্দ্র এই নামটা শুনলেই চোখ কান বুঝে ধরে নিবা সেটা হচ্ছে রাজশাহী এবং বৃহত্তর রাজশাহীর আশেপাশে যে জেলাগুলো আছে সেগুলো সহ বরেন্দ্রভূমি মানেই হচ্ছে রাজশাহী। আচ্ছা, তাহলে বরেন্দ্রভূমি
আরেকটা হচ্ছে মধুপুর ভাওয়ালের গড়। মধুপুর ভাওয়ালের গড় কোথায়? মধুপুর হচ্ছে টাঙ্গাইলে এবং ভাওয়াল হচ্ছে গাজীপুরে। এবং ওই যে মধুপুরের গড় যেটা সেটা ময়মনসিংহ পর্যন্ত চলে গেছে। তাহলে গাজীপুর, টাঙ্গাইল, ময়মনসিংহ তিনটা জেলা মিলে হচ্ছে মধুপুর ও ভাওয়ালের গড়। মধুপুর ও ও ভাওয়াল, ঠিক আছে, মধুপুর ও ভাওয়াল লিখছি আমি জাস্ট, মধুপুর ও ভাওয়ালের গড়। এবং আরেকটা হচ্ছে কি লালমাই পাহাড়। লালমাই পাহাড় কোথায়? লালমাই পাহাড় হচ্ছে কুমিল্লাতে, ঠিক এইখানে, খুবই ছোট একটা জায়গা, কুমিল্লা শহর থেকে 8 কিলোমিটার পশ্চিমে, প্রায় 21 মিটার গড় উচ্চতার, 34 কিলোমিটার বিস্তৃত একটা পাহাড় হচ্ছে লালমাই পাহাড়। এটা হচ্ছে কি? এটা হচ্ছে লালমাই পাহাড়। লালমাই পাহাড়। আচ্ছা, এই যে তিনটা অঞ্চল, বরেন্দ্রভূমি, মধুপুর ও ভাওয়ালের গড় এবং লালমাই পাহাড়, এই তিনটা মিলে বাংলাদেশের টোটাল ল্যান্ডের 8% গঠন করে। 8%, টোটাল ল্যান্ডের 8%, তিনটা মিলে, বুঝছো? আমি এককভাবে লিখতে পারবো না এখানে, আমি লিখে দিচ্ছি হচ্ছে 8%, মানে একটাকে মিন করতেছি বাট তিনটাকে, হ্যাঁ, এই তিনটা মিলে হচ্ছে আমাদের টোটাল ল্যান্ডের 8%। এবং এইগুলোর নাম হচ্ছে হলুদ রঙের যা কিছু আছে সবকিছু হচ্ছে প্লাইস্টোসিন কালের সোপান সমূহ। প্লাইস্টোসিন কালের সোপান সমূহ। টারশিয়ারি যুগ হচ্ছে সবচেয়ে পুরাতন। টারশিয়ারি যুগ হচ্ছে সবচেয়ে পুরাতন, প্রায় 70 লক্ষ বছর আগে টারশিয়ারি যুগের পাহাড়গুলো গঠিত হয়েছে, যেটা হিমালয় পর্বত যখন উত্থিত হয়েছে ঠিক ওই সময়, মানে আমাদের যে রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবন, চট্টগ্রাম, কক্সবাজার, আবার সিলেট, হবিগঞ্জ, মৌলভীবাজার, এই যে অঞ্চলের পাহাড়গুলো, এগুলা ঠিক হিমালয় পর্বত গঠনের সময় গঠিত হয়েছে। আচ্ছা, 70 লক্ষ বছর আগে, এই তথ্যটা গুরুত্বপূর্ণ। এবং প্লাইস্টোসিন কালের সোপান সমূহ যে পাহাড়গুলো আছে এগুলা এতটা পুরাতন না, মাত্র 25,000 বছর আগে এগুলা গঠিত হয়েছে। এবং এই অঞ্চলের মাটিগুলো হচ্ছে লালচে বর্ণের, আমাদের মতো যে সমতল ভূমি সাধারণ যেটা, মানে বাকি যে অঞ্চলে আমরা অধিকাংশত সমতল ভূমিতে থাকি, এই অঞ্চলে দেখবা যে মাটি একটু লালচে প্রকৃতির, এবং এইখানে মাটিতে একটু বালু থাকে, একটু হচ্ছে ইয়া থাকে, ছোট ছোট নুড়ি পাথর থাকে, এই জাতীয় মাটি হচ্ছে বাকি অঞ্চলটা। আচ্ছা, এখন দেখো এই দুইটা পার্ট বাদ দেওয়ার পর একটা বিশাল ফাঁকা জায়গা আছে পুরো মানচিত্রে। হ্যাঁ, মানে এই যে দুইটা পার্ট আমি দেখাইলাম, এই বিশাল ফাঁকা জায়গাটা, এই যে ভ্যাকিউম যে প্লেসটা আছে, এটাকে আমি হচ্ছে এই কালারটাই দিয়ে দিই। এই ভ্যাকিউম প্লেসটা হচ্ছে সাম্প্রতিক কালের প্লাবন সমভূমি। সাম্প্রতিক কালের প্লাবন সমভূমি। প্লাবন সমভূমি, এটাই হচ্ছে মূলত বদ্বীপ। এই সাম্প্রতিক কালের প্লাবন সমভূমি হচ্ছে মূলত বদ্বীপ ও ডেল্টা, যেটা এই 25,000 বছরেরও কম সময়ে এই যে নদীগুলা, বাংলাদেশের যে অধিকাংশ বড় বড় নদী, খেয়াল করবা যে এই সাম্প্রতিক কালের প্লাবন সমভূমির মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে, তার পলি মাটি দ্বারা গঠিত হয়েছে। ঠিক আছে, এখন এই যে অঞ্চলটা আছে, এটা বাংলাদেশের কত পার্সেন্ট? এখানে চলে গেছে আমাদের 12%, এইখানে চলে গেছে 8%, তাহলে 20%, বাকি 80% জায়গায় হচ্ছে সাম্প্রতিককালের প্লাবন সমভূমির অন্তর্ভুক্ত, যেটা প্রায় 1,24,000 বর্গ কিলোমিটারের কাছাকাছি। আমাদের টোটাল হচ্ছে 1,47,570, তার মধ্যে 1,24,000 প্রায় হচ্ছে সাম্প্রতিককালের প্লাবন সমভূমির অন্তর্ভুক্ত। তাহলে আমরা কয়টা ভাগ পাইলাম? 2, 3, 4 নাকি 5? টারশিয়ারি যুগের পাহাড়, প্লাইস্টোসিন কালের সোপান, সাম্প্রতিক কালের প্লাবন সমভূমি, আমরা পাচ্ছি 3টা ভাগ। তাহলে বাংলাদেশের যে ভূমিরূপ আছে, বাংলাদেশের ভূমিরূপকে মূলত 3টা ভাগে ভাগ করা যায় ভূপ্রকৃতি অনুসারে। কি বুঝতে পারছো এটা? এগুলা থেকে রিটেন, এমসিকিউ সব কোশ্চেন আসবে। আমাদের এফআরসি যে কোর্সটা আসতেছে, এই কোর্সে আশা করি তোমাদের সবকিছু একদম পরীক্ষার জন্য যা প্রস্তুতি দরকার সবকিছু পড়ানো হবে। তোমরা আমাদের কোর্সে ভর্তি চাইতে পারো আমাদের ওয়েবসাইট থেকে, অথবা আমাদের পেজে মেসেজ দিলেই হবে, বা আমাদের ওয়েবসাইটে তোমরা হচ্ছে গিয়ে bdsy.com গিয়ে সেখানে ভর্তি হতে পারবে, এফআরসি একাডেমিক যে কোর্সটা আছে সেইখানে। আচ্ছা, তোমাদের কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই সেটা দেখবো। ঠিক আছে। আচ্ছা, হ্যাঁ, অনেকেই খুব 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 সুন্দর উত্তর করছো। রাবাব বলছো যে ভূগোল মানেই মাথা ঘোরানো না, ভূগোল মানে মাথা ঘোরানো না। ইনশাল্লাহ ভূগোল খুবই সহজ জিনিস, আমাদের কোর্সে আমাদের সাথে থাকো, ইনশাল্লাহ ভূগোল বিষয়টা খুবই সহজভাবে তোমাদের সামনে প্রেজেন্ট করা হবে। ভূগোল সহজ জিনিস। একটা বিষয় কি, মানে আমাদের সেন্টিমেন্টাল কিছু বিষয় থাকে, মানে আমরা যা কিছু বিশ্বাস করি আমরা তাই যা আমরা বিশ্বাস করি। হ্যাঁ, দেখো বিষয়টা কেমন, আমরা ধরেই নিয়েছি যে ভূগোল কঠিন, এই কারণে আমাদের কাছে ভূগোল কঠিন। আমরা যদি মনে করি যে ভূগোল সহজ, তাহলে ভূগোল সহজ। আমরা যা বিশ্বাস করি আমরা তাই।
ঠিক আছে, যেমন দেখবা বাংলাদেশের স্টুডেন্টদের ক্ষেত্রে তাদের প্রথম ধারণা হচ্ছে ম্যাথ কঠিন, ইংলিশ কঠিন। তো ইংলিশ কেন কঠিন হবে, ম্যাথ কেন কঠিন হবে, এর চেয়ে কঠিন কঠিন জিনিস মানুষজন করতেছে না। তো আমরা যেটা ধরে নিই যেটা কঠিন, ওইটা আমাদের কাছে সারা জীবন কঠিনই থাকে, ওইটা সহজ হলেও কঠিন হয়ে যায়, কঠিন হলে তো কঠিন হয়েই যায়। তো আমাদের পারসেপশন, আমাদের থিঙ্কিং, এটা সবার চেয়ে গুরুত্বপূর্ণ, সবার চেয়ে গুরুত্বপূর্ণ। তো এর জন্য আমাদের পারসেপশন এমন হতে হবে ভূগোল কঠিন কিছুই না, এটা জাস্ট যেভাবে পড়া দরকার সেভাবে পড়তে হবে। তো তার জন্য ইনশাল্লাহ আছি যে কোনো প্রকার হেল্পে। আমরা তো ফ্রিতেই তোমাদের অনেক কিছু পড়িয়ে ফেলি, এবং এফআরসিতে আমাদের মূল কোর্সে আরো বেশি কিছু ইনশাল্লাহ তোমাদের জন্য অপেক্ষা করছে। পরের কোশ্চেনে আসি আমরা। বাংলাদেশের পর্বতের সাথে মিল আছে কোন পর্বতের? ফুজিয়ামা, আন্দিজ, হেনরি, ভিসুভিয়াস। একটা কথা আমি এই কোশ্চেনটা সলভ করার সময় বলেছিলাম যে টারশিয়ারি যুগের পাহাড় সমূহ হচ্ছে যে হিমালয় পর্বত যখন গঠিত হয়েছে সেই সময় গঠিত হওয়া। তাহলে হিমালয় পর্বতের সাথে মিল আছে কিসের? বাংলাদেশের পর্বতের। বাংলাদেশের পর্বতের মিল আছে হচ্ছে হিমালয় পর্বতের সাথে। আচ্ছা, এই হিমালয় পর্বত কোন শ্রেণীর পর্বত? পর্বতের শ্রেণী কোনগুলো আছে? আমরা জানি যে ভঙ্গিল বা ভাঁজ পর্বত, আগ্নেয় বা সঞ্চয়জাত পর্বত, চ্যুতিস্তূপ পর্বত, ল্যাকোলিথ পর্বত এবং ক্ষয়জাত পর্বত। আচ্ছা, তো হিমালয় পর্বত হচ্ছে ভঙ্গিল বা ভাঁজ পর্বত। হিমালয় পর্বত হচ্ছে কি? ভঙ্গিল বা ভাঁজ পর্বত। ভঙ্গিল বা ভাঁজ পর্বত। আচ্ছা, তো এই যে ভঙ্গিল বা ভাঁজ পর্বত যেটা আছে, এই পর্বতগুলো সাধারণত সবচেয়ে উঁচু শ্রেণীর হয়। সারা বিশ্বে যতগুলো ভঙ্গিল বা ভাঁজ পর্বত আছে এগুলো সাধারণত সবচেয়ে উঁচু উঁচু পর্বত, এবং এগুলো মূলত সমুদ্রের নিচ থেকে পলি মাটি বা পলল জমে 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 এভাবে উপরের দিকে এসেছে। তো বাংলাদেশের পাহাড়গুলোর সাথে হিমালয়ের মিল আছে। তাহলে এই চারটার মধ্যে কোনটা ভঙ্গিল বা ভাঁজ পর্বত? আমরা দেখি ফুজিয়ামা। ফুজিয়ামা কোথায় চিনো? ফুজিয়ামার নাম শুনছো কেউ? ফুজিয়ামা হচ্ছে জাপানের একটা পর্বতের নাম, জাপান। হ্যাঁ, আচ্ছা, জাপানের মাউন্ট ফুজি বা ফুজিয়ামা। ফুজিয়ামা মূলত পর্বতমালার নাম, মাউন্ট ফুজি হচ্ছে তার সর্বোচ্চ পর্বত শৃঙ্গের নাম। তো এই জাপানের ফুজিয়ামা কিভাবে গঠিত হয়েছে? এখানে বিশাল একটা আগ্নেয়গিরি ছিল, আগ্নেয়গিরি লাভা জমে 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 এই পর্বতটা গঠিত হয়েছে। তাহলে এটা কি ভঙ্গিল পর্বত? না, এটা হচ্ছে আগ্নেয় বা সঞ্চয়জাত পর্বত। তাহলে এই পর্বতের আমরা নাম কি দিব? এই পর্বত হচ্ছে আগ্নেয় বা আগ্নেয় আগ্নেয় বা সঞ্চয়জাত, আগ্নেয় বা সঞ্চয়জাত পর্বত। এটা আমরা ভঙ্গিল পর্বত বলতে পারি না। আচ্ছা, এবার আসি আমরা হেনরি পর্বত। হেনরি পর্বত কোথায় আছে? এই হেনরি পর্বত হচ্ছে যুক্তরাষ্ট্রে অর্থাৎ ইউএসএ তে, মার্কিন যুক্তরাষ্ট্রে হচ্ছে হেনরি পর্বত আছে। এই হেনরি পর্বত কোন শ্রেণীর? আমরা শ্রেণীগুলো বলি। ভঙ্গিল বা ভাঁজ পর্বত, আগ্নেয় বা সঞ্চয়জাত পর্বত, চ্যুতিস্তূপ পর্বত, ল্যাকোলিথ পর্বত এবং অবশিষ্ট ক্ষয়জাত পর্বত। আচ্ছা, তো আমরা জানি যে হেনরি পর্বত যেটা আছে এটা সম্ভবত হচ্ছে উটা প্রদেশে, হ্যাঁ, যুক্তরাষ্ট্রের উটা নামে একটা প্রদেশ আছে, উটা প্রদেশে। আচ্ছা, এই হেনরি পর্বত হচ্ছে মূলত ল্যাকোলিথ শ্রেণীর পর্বত। ল্যাকোলিথ শ্রেণীর পর্বতটা ঠিক কেমন হয়? ল্যাকোলিথ শ্রেণী হচ্ছে ঠিক গম্বুজ আকৃতির হয়, ঠিক গম্বুজ আকৃতির। অর্থাৎ আগ্নেয়গিরির যে লাভাগুলো সেগুলো মাটির নিচে থাকে, প্রচুর ধাক্কা দেয় উপরে ওঠার জন্য, কিন্তু উপরে শিলারাশি শক্ত হওয়ার কারণে সে উপরে আসতে পারে না। তখন সে কি হয়? এই চাপে সে পুরা ভূখণ্ড নিয়ে উপরের দিকে উঠে যায় এবং গম্বুজের মতো আকার ধারণ করে, লাভাগুলো ভিতরে থেকে যায়। এটা হচ্ছে মূলত ল্যাকোলিথ পর্বত। এবার আসি ভিসুভিয়াস পর্বত কোন দেশে? ভিসুভিয়াস হচ্ছে ইতালির ভিসুভিয়াস। আমরা হচ্ছে ভিসুভিয়াস নাম শুনলে মাথায় চলে আসে যেটা হচ্ছে ইতালিতে। ভিসুভিয়াস হচ্ছে ইতালির ভিসুভিয়াস, জাপানের ফুজিয়ামা, এভাবে আমাদের মনে থেকে যায় পড়তে পড়তে। আচ্ছা, এবং এই ইতালির ভিসুভিয়াস হচ্ছে ঠিক জাপানের ফুজিয়ামার মতো আগ্নেয়গিরির অগ্নুৎপাতের ফলে গঠিত হয়েছে। তাহলে এটা হচ্ছে আগ্নেয় বা সঞ্চয়জাত পর্বত। এটা হচ্ছে কি? আগ্নেয় বা সঞ্চয়জাত পর্বত। তাহলে দেখো আমরা এখনো পর্যন্ত এই যে এই তিনটা থেকে ভঙ্গিল বা ভাঁজ পর্বত পাই নাই। তাহলে কোনটা থাকতেছে? আন্দিজ। এই আন্দিজ হচ্ছে ভঙ্গিল বা ভাঁজ পর্বত, এবং এটা ল্যাটিন আমেরিকা বা দক্ষিণ আমেরিকার সবচেয়ে উঁচু পর্বতমালা। আন্দিজ হচ্ছে দক্ষিণ আমেরিকার সবচেয়ে উঁচু পর্বতমালা। এটা ব্রাজিলে অবস্থিত, বুঝছো? এটা হচ্ছে ব্রাজিলে, দক্ষিণ আমেরিকা মহাদেশের সবচেয়ে উঁচু, মহাদেশের সর্বোচ্চ পর্বতমালা। এটা সর্বোচ্চ পর্বতমালা দক্ষিণ আমেরিকা মহাদেশে। ঠিক আছে, এটা কোন দেশে? এটা হচ্ছে ব্রাজিলে। আচ্ছা,
এখন দেখবে যে সব মহাদেশে, যেমন এশিয়ার হিমালয় হচ্ছে এশিয়া মহাদেশে তো অবশ্যই পুরো বিশ্বের মধ্যে সর্বোচ্চ পর্বতমালা এবং বৃহত্তম পর্বতমালা। আচ্ছা, আবার ইউরোপের আল্পস পর্বতের নাম তোমরা শুনেছো, ইউরোপের আল্পস, হ্যাঁ, ইউরোপের আল্পস। আল্পস হচ্ছে ইউরোপের মধ্যে সর্বোচ্চ পর্বতমালা এবং এটা হচ্ছে ভঙ্গিল বা ভাঁজ পর্বত। আবার দক্ষিণ আমেরিকার আন্দিজ, তারপর হচ্ছে উত্তর আমেরিকার রকি, মানে কানাডা এবং ইউএস এর মধ্যে রকি পর্বতমালা। এই পর্বতমালাগুলো হচ্ছে সবই ভঙ্গিল বা ভাঁজ পর্বতের শ্রেণীর মধ্যে পড়ে, অধিকাংশই সেই মহাদেশের সর্বোচ্চ পর্বতমালা। এবং দেখো বাংলাদেশেও, বাংলাদেশের এই জায়গাতে আসি আবারও, এইখানে যে পাহাড়গুলো আছে, এই যে তাজিও ডং, কিওক্রিডং, এগুলাতে হচ্ছে তাজিং ডং এবং কিওক্রিডং, এইগুলাতে হচ্ছে বাংলাদেশের সর্বোচ্চ পর্বত। এবং এইগুলাও দেখো ভঙ্গিল বা ভাঁজ পর্বত, যেটা বললাম, কারণ এগুলো হচ্ছে হিমালয়ের সময় হয়েছে, তার মানে এটা হচ্ছে ভঙ্গিল বা ভাঁজ, এইগুলো বাংলাদেশের সর্বোচ্চ। তাহলে এই ভঙ্গিল বা ভাঁজ এদের উচ্চতা সবসময় বেশি হয়, এবং যেই দেশে এগুলো থাকে সেটা সেই দেশের সর্বোচ্চ পর্বত হয়, যে মহাদেশে থাকে সেই মহাদেশের সর্বোচ্চ পর্বত হয়। আবার এককভাবে হিমালয় সারা বিশ্বের বৃহত্তম এবং মাউন্ট এভারেস্ট হচ্ছে সারা বিশ্বের উচ্চতম পর্বতশৃঙ্গ, সেটা হচ্ছে ভঙ্গিল বা ভাঁজেরই অন্তর্ভুক্ত। তাহলে বুঝতে পারতেছো ভঙ্গিল বা ভাঁজ পর্বত খুবই গুরুত্বপূর্ণ, অন্য যেগুলো আছে সেগুলো গুরুত্বপূর্ণ, ক্লাসে আরো আলোচনা হবে এগুলা নিয়ে। বায়ুমণ্ডলের কোন স্তরটি ভূপৃষ্ঠের সবচেয়ে নিকটে? দেখো, থার্মোস্ফিয়ার, ট্রোপোস্ফিয়ার, ওজোনোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার। আচ্ছা, এখন আমরা একটা বায়ুমণ্ডল কল্পনা করি। ধরো যে এটা হচ্ছে পৃথিবী, পৃথিবীর বায়ুমণ্ডল কিন্তু এর ভিতরে না, এর ভিতরে সলিড অংশ, এর মধ্যে তো বায়ু নাই, এটা হচ্ছে সলিড অংশ। বায়ু এর চারিপাশে, এর চারপাশে হচ্ছে বায়ুর স্তর, বিশাল স্তর, অনেক উঁচু পর্যন্ত বাতাস আছে। এখান থেকে আমরা একটা স্লাইস কেটে নিই, যার মধ্যে আমরা দেখবো যে কোথায় কতটুকু বায়ু আছে। ধরো আমি পৃথিবীর এই জায়গাটুকু নিয়ে নিচ্ছি, এর মধ্যে বায়ু কতটুকু আছে আমি একটু দেখার চেষ্টা করব, এবং এই স্লাইসটা আমি এইভাবে একটু এখানে সেট করার চেষ্টা করি। এই স্লাইসটা জাস্ট এইখানে নিয়ে আসছি। আচ্ছা, তো এর সবার নিচের যে স্তরটা আছে সেটা এখানে জানতে চেয়েছে, আমি ধরলাম সেটা হচ্ছে এতটুকু, ভূপৃষ্ঠ থেকে 18 কিলোমিটার পর্যন্ত। এর পরের যে স্তরটা আছে সেটা হচ্ছে আমি ধরলাম এতটুকু, এটা হচ্ছে 18 থেকে 80 কিলোমিটার পর্যন্ত। তার পরের যে স্তরটা আছে সেটা আমি ধরলাম হচ্ছে এতটুকু, 80 থেকে 560 কিলোমিটার পর্যন্ত। আচ্ছা, এরপরে আরো স্তর আছে, আমরা যেহেতু অত লাগবে না আমাদের এখন, আমি এতটুকুতে থেমে যাই। এই প্রথম যে স্তরটা আছে, আমাদের যত মানবীয় কর্মকাণ্ড সবকিছু এর মধ্যে, আমাদের সকল মানবীয় কর্মকাণ্ড, আমরা কোনো কাজের জন্য কখনো এর বাইরে যাই না, আমরা বিমান চালালেও এর মধ্যে দিয়ে চালাই, সবকিছুই শুধুমাত্র যখন রকেট ব্যবহার করে অন্য গ্রহে যাওয়া হয় বা উপগ্রহে যাওয়া হয় তখন শুধুমাত্র আমরা এর বাইরে যাই, তাছাড়া কখনো আমরা এর বাইরে যাই না, ঝড় বৃষ্টি তুফান যা কিছু হয় এর মধ্যে হয়ে যায়। আচ্ছা, এই স্তরের নাম হচ্ছে ট্রোপোস্ফিয়ার। এই স্তরের নাম হচ্ছে কি? ট্রোপোস্ফিয়ার। তাহলে দেখো এখানে যে অপশনগুলো আছে, থার্মোস্ফিয়ার, ট্রোপোস্ফিয়ার, ওজোনোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার। মূলত এই ট্রোপোস্ফিয়ারের পরের স্তরের নাম হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার, যেটা এখানে অপশনে দেওয়া নাই, ওটার দরকারও নাই আমাদের এখানে। তারপর স্তর হচ্ছে থার্মোস্ফিয়ার, তারপর হচ্ছে এক্সোস্ফিয়ার। এই হচ্ছে আমাদের মোট মানে মেজর 4টা স্তর, এবং স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যে আরেকটা স্তর আছে, 2টা স্তর আছে, বাট একটা হচ্ছে মেজর, সেটা হচ্ছে মেসোস্ফিয়ার। এই টোটাল 5টা হচ্ছে আমাদের বায়ুমণ্ডলের শ্রেণী। বায়ুমণ্ডলের শ্রেণী হচ্ছে মানে স্তর হচ্ছে মোট 5টা, এই 5টা আমাদের মনে রাখতে হবে। তো এখানে আমরা দেখছি যে পৃথিবীর সবচেয়ে কাছে যেটা, সেটা হচ্ছে এই স্তরটা, এবং সেটা হচ্ছে ট্রোপোস্ফিয়ার। তাহলে সঠিক উত্তর হচ্ছে ট্রোপোস্ফিয়ার। হ্যাঁ, এটা আমরা এখন সঠিক উত্তর নিতে পারতেছি, যেটা পৃথিবী থেকে একদম ভূপৃষ্ঠ থেকে জাস্ট 18 কিলোমিটার পর্যন্ত বা কোথাও কোথাও সর্বোচ্চ 20 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। যা কিছু হয় সকল মানবীয় কর্মকাণ্ড এর মধ্যেই। ক্লাসে আমরা পুরাটা শিখবো, মানে এর মধ্যে কোন স্তর কোনটা, কোথায় কোন উপাদান কতটুকু আছে, একদম বিস্তারিত এমসিকিউ সিকিউ যাতে কভার হয় ঠিক সেভাবে আমরা পড়বো। এবার বলছে চন্দ্র সূর্যের মধ্যে জোয়ার উৎপাদন করার ক্ষমতার অনুপাত কত? দেখো, আমরা জানি যে পৃথিবীতে জোয়ার ভাটা হয় সেটা হচ্ছে চাঁদ এবং সূর্যের মধ্যে আকর্ষণের ফলেই হয়। এখন চন্দ্র এবং সূর্যের মধ্যে দুইটাই আকর্ষণ করে, চাঁদও আকর্ষণ করে, সূর্য আকর্ষণ করে, বাট কার আকর্ষণ করার ক্ষমতা বেশি কার কম? আমরা জানি সূর্য বিশাল বড়, চাঁদ অনেক ছোট, তাহলে নিশ্চয়ই মনে হয় সূর্যের আকর্ষণ করার ক্ষমতা বেশি হবে, কারণ চাঁদ থেকে সূর্য 2,60,000 গুণ বড়। 2,60,000 গুণ বড়, মানে 2,60,000টা চাঁদ এক জায়গাতে করলে একটা সূর্যের সমান হবে, তাহলে বিশাল বড়। তার মানে সূর্য নিশ্চয়ই মনে হয় পৃথিবী থেকে বেশি আকর্ষণ করে। দ্য আনসার ইজ নো। এর কারণ হচ্ছে সূর্য পৃথিবী থেকে অনেক দূরে, প্রায় 15 কোটি কিলোমিটার দূরে, 14,98,00,000 কিলোমিটার দূরে, হিউজ ডিস্টেন্স। কিন্তু চাঁদ মাত্র 60,000 কিলোমিটার দূরে, সরি 60 লক্ষ কিলোমিটার দূরে, হাজার না 60 লক্ষ, মাত্র 60 লক্ষ কিলোমিটার দূরে। তার মানে কি সূর্যের ডিস্টেন্স অনেক বেশি, কোথায় 60 লক্ষ, কোথায় 15 কোটি, হিউজ ডিফারেন্স, তাই না? তার এই ডিফারেন্সের কারণে যেটা হয়,
চাঁদ পৃথিবীকে বেশি আকর্ষণ করতে পারে, সূর্য কম আকর্ষণ করতে পারে। তাহলে প্রথমে আছে সূর্য, পরে আছে চাঁদ। প্রথমে সূর্য, পরে চাঁদ আছে। এই সূর্যের আকর্ষণ করার ক্ষমতা হচ্ছে চাঁদের আকর্ষণ করার ক্ষমতার সরি চাঁদের ক্ষমতা হচ্ছে সূর্যের চেয়ে দ্বিগুণের চেয়ে সামান্য বেশি, দ্বিগুণের চেয়ে সামান্য বেশি। তাহলে এই সূর্য যদি হয় 5, চাঁদ হবে দ্বিগুণের চেয়ে বেশি, দ্বিগুণ মানে 10, 10-এর চেয়ে বেশি হচ্ছে 11। তাহলে 11:5, চন্দ্র 11, সূর্য 5। তাহলে এখানে চন্দ্র সূর্য আছে, তার মানে 11:5 হবে সঠিক উত্তর, 11:5। কিন্তু তোমার যদি পরীক্ষাতে এমন আসে, পরীক্ষাতে যদি আসে যে সূর্য এবং চন্দ্র, তাহলে 11:5 না, তখন হবে 5:11। কি বিষয়টা বুঝতে পারছো? তখন একটু উল্টায় যাবে, তখন দেখবো অপশনে দুইটাই দেওয়া আছে, 11:5 দেওয়া আছে, 5:11 দেওয়া আছে। তোমরা যদি মুখস্থ করো যে 11:5, তাহলে তখন একটু মাথার মধ্যে কি চিন্তা করবা জানি না, বাট উত্তরটা ভুল হয়ে যাবে। আচ্ছা, ঠিক আছে। অমাবস্যা তিথিতে একই সরল রেখায় অবস্থান করে। আচ্ছা, অমাবস্যা কখন হয়? আমরা জানি যে পূর্ণিমা এবং অমাবস্যা এমন দুইটা স্টেজ। পূর্ণিমাতে আমরা চাঁদের আলো পরিপূর্ণ দেখতে পারি পৃথিবী থেকে, এবং অমাবস্যাতে চাঁদের আলো দেখতে পাই না। তাহলে বিষয়টা কেমন হয় দেখো। বিষয়টা হচ্ছে, আমি ধরলাম এটা পৃথিবী, এইটা হচ্ছে পৃথিবী, আমি এখানে লিখলাম এটা হচ্ছে পৃথিবী। আর এইদিকে আছে দ্য জাইগান্টিক সান, বিশাল সূর্য। এইখানে হচ্ছে বিশাল সূর্য, অনেক দূরে, অনেক দূরে। আমি জাস্ট এখানে দেখাচ্ছি, এটা হচ্ছে সূর্য। আচ্ছা, এবং অমাবস্যার সময় বিষয়টা ঘটে হচ্ছে, এই যে চাঁদ, এই চাঁদ চলে আসে ঠিক এই জায়গাটাতে। এর ফলে কি হয়? এর ফলে যেটা হয়, সূর্যের আলোতে চাঁদের জাস্ট একটা পৃষ্ঠ আলোকিত হয়। জাস্ট কি হয়? একটা পৃষ্ঠ আলোকিত হয়, ঠিক এই পৃষ্ঠটা আলোকিত হয়, এবং চাঁদ এই দিকে আলো রিফ্লেক্ট করে, সূর্যের দিকে আলো রিফ্লেক্ট করে, কিন্তু পৃথিবীর দিকে তো আলো রিফ্লেক্ট করে না। তার মানে পৃথিবীর দিকটা রাতের বেলা চাঁদের আলো আর পায় না, তখন হয় অমাবস্যা। ঠিক আছে, তাহলে এই সময়টাতে কি হচ্ছে দেখো তো। এই সময়টাতে যেটা হচ্ছে, এই যে সূর্য, এই যে চাঁদ, এই যে পৃথিবী একই সরল রেখাতে অবস্থান করতেছে। তাহলে অমাবস্যা তিথিতে একই সরল রেখায় অবস্থান করে কি কি? সূর্য, চন্দ্র, পৃথিবী। এখানে দেখো সূর্য, চন্দ্র, পৃথিবী। অপশন কারেক্ট হচ্ছে খ, বাকিগুলা কারেক্ট আনসার না, বাকিগুলোতে তিনটা এলিমেন্টই নাই। তাহলে সঠিক উত্তর হচ্ছে কোনটা? সঠিক উত্তর হচ্ছে আমাদের অপশন খ। অপশন খ কে আমরা এখানে সঠিক উত্তর নিব। বিষয়টা বুঝতে পারছো? এবং অমাবস্যা ছাড়াও পূর্ণিমার সময়ও সেম কাহিনী ঘটে। এটা তো হচ্ছে অমাবস্যা, এটা হচ্ছে অমাবস্যা। হ্যাঁ, পূর্ণিমার সময়ও বিষয়টা একই রকম ঘটে। তখন কি হয়? তখন চাঁদ কোথায় থাকে? তখন চাঁদ থাকে হচ্ছে এইখানটাতে, এইখানটাতে চাঁদ চলে আসে। মানে চাঁদ তো পৃথিবী চারিদিকে ঘুরতেছে, এভাবে এভাবে সে ঘুরতেছে। হ্যাঁ, এভাবে এভাবে চাঁদ কি করে? পৃথিবীর চারিদিকে ঘুরে। তো ঘুরে তখন এইখানে চলে আসে। তো এইখানে আসলে বিষয়টা কি ঘটে? চাঁদের আলো তো তখন এখানে গিয়ে পৌঁছাচ্ছে, এবং কতটুকু পৌঁছাচ্ছে? পৌঁছাচ্ছে হচ্ছে ঠিক এই এতটুকু, এবং সে পৃথিবীর দিকে এই আলোটা রিফ্লেক্ট করতেছে, এবং আমরা তখন রাতের বেলা চাঁদের আলো পাচ্ছি। এবং তখন হচ্ছে কি? তখন যেটা হচ্ছে সেটাকে আমরা বলি পূর্ণিমা। এইটাকে আমরা কি বলি? এটাকে বলি হচ্ছে পূর্ণিমা। তাহলে পূর্ণিমা কি বুঝতে পারলা? অমাবস্যা বুঝতে পারলা, চাঁদ সূর্যের অবস্থানগুলো বুঝতে পারলা। এবং এই এই দুইটা স্টেজে, অমাবস্যা এবং পূর্ণিমাতে চন্দ্র, সূর্য, পৃথিবী একই অবস্থা, একই সরলরেখাতে থাকে, এবং এই সময়টাতে মূলত মুখ্য জোয়ার সংঘটিত হয়। মুখ্য জোয়ার বা তেজকটাল এই সময়তে সংঘটিত হয়। উৎপত্তির কারণ ও গঠন অনুসারে পর্বতকে সাধারণত কয় ভাগে ভাগ করা হয়? কিছুক্ষণ আগে তোমাদেরকে বলে ফেলেছি, আমি এখন জাস্ট ক্লাসিফিকেশনগুলো লিখে দিব তোমাদেরকে। দেখো, প্রথম যে ক্লাসটা সেটা হচ্ছে ভঙ্গিল বা ভাঁজ পর্বত। 1 নম্বরে আমরা কি লিখব? ভঙ্গিল, ভঙ্গিল বা ভঙ্গিল বা ভাঁজ পর্বত। ভঙ্গিল বা ভাঁজ, এখানে একটা চন্দ্রবিন্দু দিতে হবে, উপরে হচ্ছে রেপটা থাকবে না, উপরে রেপটা থাকবে না। ভঙ্গিল বা ভাঁজ পর্বত, এটা হচ্ছে 1 নম্বর। পৃথিবীর যত উঁচু উঁচু পর্বত আছে সবগুলো এইগুলা, যেমন এশিয়ার হিমালয়, ল্যাটিন আমেরিকার আন্দিজ, উত্তর আমেরিকার রকি, ইউরোপের আল্পস, এই সবগুলো হচ্ছে ভঙ্গিল বা ভাঁজ পর্বত। 2 নম্বরে আমরা লিখব আগ্নেয় বা সঞ্চয়জাত পর্বত। আগ্নেয়, আগ্নেয় বা আগ্নেয় বা সঞ্চয়জাত পর্বত। আগ্নেয় বা সঞ্চয়জাত পর্বত। আচ্ছা, এই লেখা কি খুব বেশি ছোট দেখা যাচ্ছে? মানে আমি তো এখানে লিখতেছি একটা সাইজে, তোমাদের কাছে ফোনের স্ক্রিনে খুব বেশি ছোট দেখায় কিনা একটু জানাবো আমাদেরকে। ভঙ্গিল বা ভাঁজ পর্বত, আগ্নেয় বা সঞ্চয়জাত পর্বত। আগ্নেয় বা সঞ্চয়জাত হচ্ছে এই যে ইতালির ভিসুভিয়াস, জাপানের ফুজিয়ামা, এগুলা মানে লাভা থেকে যে পর্বতগুলো এসেছে। 3 নম্বরে হচ্ছে চ্যুতি স্তূপ পর্বত। চ্যুতি স্তূপ পর্বত, চ্যুতি স্তূপ পর্বত,
চ্যুতি স্তূপ, আচ্ছা চ্যুতি বানান ভুল লিখেছি, আমি বানানটা ঠিক করে লিখি, স্তুতি লিখে ফেলেছি। চ্যুতি চ্যুতি স্তূপ, চ্যুতি স্তূপ পর্বত। হ্যাঁ, আচ্ছা চ্যুতি স্তূপ পর্বত। চ্যুতি স্তূপ কি? ভূমিকম্প বা কোনো কারণে যদি একটা ভূখণ্ডের মধ্যে ফাটল তৈরি হয়, তখন আপ থ্রাস্ট বা ঊর্ধ্বচাপে কি হয়, সেই ফাটল বরাবর জায়গাটুকু উপরের দিকে উঠে যায়, এবং ডাউন থ্রাস্ট বা নিম্ন চাপের কারণে পাশের অংশগুলো নিচের দিকে নেমে যায়। এর ফলে যে মাঝের অংশটা ধীরে ধীরে হাজার হাজার বছর ধরে একটা পর্বতের মতো দাঁড়িয়ে যায়, এবং এটা হচ্ছে চ্যুতি স্তূপ পর্বত। আচ্ছা, তারপর যেটা আসে সেটা হচ্ছে ল্যাখোলিথ পর্বত। তারপর যেটা আসে সেটা হচ্ছে কি? ল্যাখোলিথ পর্বত। ল্যাখোলিথ পর্বত, ল্যাখোলিথ পর্বত, যে হেনরি পর্বত যেটাকে আমরা বলি। আর চ্যুতিস্তূপ পর্বত হচ্ছে জার্মানির ব্ল্যাক ফরেস্ট, হচ্ছে চ্যুতিস্তূপ পর্বতের সবচেয়ে বড় উদাহরণ, জার্মানির ব্ল্যাক ফরেস্ট। আচ্ছা, আর ব্ল্যাক হিলস যেটা, এটা কিন্তু আবার ডিফারেন্ট। ব্ল্যাক হিলস জার্মানিতে না, যুক্তরাষ্ট্রে। এটা আবার ব্ল্যাক হিলস হচ্ছে ল্যাখোলিথ, আর ব্ল্যাক ফরেস্ট হচ্ছে চ্যুতিস্তূপ, দুইটা ডিফারেন্ট। এবং হেনরিও হচ্ছে ল্যাখোলিথ। আচ্ছা, 5 নম্বর যেটা আছে, 5 নম্বরটা হচ্ছে ক্ষয়জাত অবশিষ্ট পর্বত। ক্ষয়জাত অবশিষ্ট পর্বত, ক্ষয়জাত অবশিষ্ট পর্বত। অর্থাৎ এই 4টা পর্বতের বাইরে যে পর্বত আছে, এই অনেক পর্বত আছে যে অনেক উঁচু পর্বত একসময় ছিল, সেটা ক্ষয় হতে 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 এই স্টেজে চলে আসছে, এখন নিচু পর্বত হয়ে গেছে, সেটা হচ্ছে ক্ষয়জাত অবশিষ্ট পর্বত। সাধারণত স্কটল্যান্ড, আয়ারল্যান্ডের পর্বতগুলো এই ধরনের। তাহলে এইখানে আমরা কয়টা দেখতে পেলাম? 5 ধরনের পর্বত। তাহলে গঠন বা উৎপত্তির কারণ অনুসারে পর্বতকে ভাগ করা হয়েছে 5টি শ্রেণীতে। সঠিক উত্তর হচ্ছে 5। ফাইন। পর্বত সাধারণত কত মিটার উঁচু হয়? পর্বত এই কনসেপ্টটা ক্লিয়ার করতে হবে। পর্বত আসলে কি সেটা আমাদেরকে বুঝতে হবে। দেখো, আমরা একটা জায়গা চিনি, সেটা হচ্ছে সমভূমি, যেখানে আমরা থাকি নরমালি। একটা জায়গা আমরা চিনি, সেটা হচ্ছে সমভূমি। একটা জায়গা আমরা চিনি যেটাকে আমরা বলি মালভূমি, এটা হচ্ছে কি? মালভূমি। একটা জায়গাকে আমরা চিনি যেটাকে আমরা বলি পাহাড়, সেটাকে আমরা বলি হচ্ছে পাহাড়। আবার আরেকটা জিনিসকে আমরা বলি হচ্ছে পর্বত। তাহলে মালভূমি, সমভূমি, মালভূমি, পাহাড়, পর্বত, 4টা ডিফারেন্ট কনসেপ্ট। সমুদ্র পৃষ্ঠ থেকে উচ্চতা কল্পনা করা হয়। সমুদ্রের পানি যেহেতু মোটামুটি সব জায়গাতে সেম ইয়াতে থাকে, পৃথিবীর তো যে ভূভাগ এগুলো তো উঁচু নিচু, বাট সমুদ্রের পানিতে উঁচু নিচু না, যে কারণে সমুদ্র পৃষ্ঠ থেকে উচ্চতা কল্পনা করা হয়। যদি পৃথিবীর কোনো জায়গার উচ্চতা এমন হয় যে সমুদ্র পৃষ্ঠ থেকে 0 মিটার থেকে 200 মিটারের মধ্যে, 0 মিটার থেকে 200 মিটারের মধ্যে, তাহলে সেটাকে বলা হয় সমভূমি। যদি সমুদ্রপৃষ্ঠ থেকে তো অবশ্যই উঁচু হতে হবে, নাহলে তো সেটা পানির নিচে চলে যায়। তো 200 মিটারের সর্বোচ্চ উঁচু হতে পারবে, এটা হচ্ছে সমভূমি। যদি উচ্চতা এমন হয় 201 মিটার থেকে 600 মিটার পর্যন্ত, তাহলে সেটাকে বলা হয় হচ্ছে মালভূমি। মানে কোন একটা স্থান যেটা সমুদ্রপৃষ্ঠ থেকে 201 মিটার থেকে 600 মিটার পর্যন্ত উঁচু, সেটা হচ্ছে মালভূমি। এবং মালভূমির এক্সেপশনাল একটা বৈশিষ্ট্য আছে, যে এর উপরের যে স্টেজটা সেটা সমান হইতে হবে। ধরো বিশাল অঞ্চল মিলে মালভূমি, এই মালভূমির উপরের পার্টটা পাহাড়ের মতো উঁচু নিচু হলে হবে না, এটা সমতল হতে হবে। সমভূমির মতোই সমতল বিশিষ্ট, কিন্তু উচ্চতা 200 মিটারের বেশি, 600 মিটারের কম। আচ্ছা, এবার আসে পাহাড়। পাহাড় হচ্ছে 601 মিটার থেকে 1000 মিটার পর্যন্ত পাহাড়। 1000 মিটার পর্যন্ত পাহাড়, ঠিক আছে? 1000 মিটার পর্যন্ত পাহাড়, মূলত 999 পর্যন্ত। 1000-এ গেলে সেটা পাহাড় আর থাকে না, বা এখানেও 599 পর্যন্ত, 600-তে গেলে আর থাকে না, বাট আমি লিখতেছি এভাবে তোমরা বুঝতে পারবা। আচ্ছা, তাহলে পাহাড় তোমরা বুঝতে পারলা। এই পাহাড়ের উপরটা খাস বিশিষ্ট হতে পারে, শৃঙ্গ থাকতে পারে, অনেক কিছু থাকতে পারে। এবং 1000 মিটারের উপরে যদি চলে যায়, 1000 মিটারের ঊর্ধ্বে যদি চলে যায় কোনো জায়গার উচ্চতা, সেটা হচ্ছে পর্বত। তাহলে পর্বত সাধারণত কত মিটার উঁচু হয়? অ্যাটলিস্ট 1000। এখানে 500, 1500, 600, 1000 কথা বলতেছে। অ্যাটলিস্ট 1000 পর্বত, অ্যাটলিস্ট 1000 মিটার উঁচু হবে, অ্যাটলিস্ট। হ্যাঁ, অ্যাটলিস্ট 1000। এখানে 1000 পাহাড়ের মধ্যে দেওয়া, মূলত 999। আমি হচ্ছে সহজে যাতে মনে থাকে এর জন্য ভাবে লিখি। আমি যদি লিখতাম 0 থেকে 199, 200 থেকে 599, তারপর হচ্ছে 600 থেকে 999, 1000 থেকে বাকি অংশ, এভাবে মনে রাখা টাফ। বাট এভাবে মনে রাখা একটু সহজে মনে রাখা যায়। বাট মনে রাখো, এই 600 হইলে সেটা আর হচ্ছে মালভূমি থাকবে না, সেটা পাহাড় হয়ে যাবে। 1000 হইলে পাহাড় থাকবে না, পর্বত হয়ে যাবে। 200 হইলে সেটা সমভূমি থাকবে না, মালভূমি হয়ে যাবে। মানে এভাবে আমি একটু রাউন্ড ফিগারে লিখেছি যাতে সহজে মনে রাখা যায়। তাহলে 1000 মিটার হইলে সেটা হচ্ছে পর্বত। এখন বাংলাদেশে মূলত পর্বত দুইটা, একটা হচ্ছে তাজিং ডং, আর একটা হচ্ছে কেওক্রাডং, হ্যাঁ, বা কেওক্রাডং।
কেও কেওক্রাডং, হ্যাঁ কেওক্রাডং, দুইটা নামে তুমি বলতে পারো, উচ্চারণের ডিফারেন্স আছে। তো এই দুইটা হচ্ছে মূলত পর্বত, আর কোনো পর্বত নাই বাংলাদেশে। এটার উচ্চতা কত? তাজিং ডং এর উচ্চতা হচ্ছে 1231 মিটার, 1231 মিটার, তাহলে 1000 মিটার এটা ক্রস করতেছে। আবার কেওক্রাডং হচ্ছে 1230 মিটার, এটা 1000 মিটার ক্রস করতেছে। এই দুইটাই হচ্ছে বাংলাদেশের পর্বত, এবং আর কোনো পর্বত নাই। বাংলাদেশের সর্বোচ্চ পর্বত হচ্ছে এই তাজিং ডং। এখন বলবা যে বইতে তো পড়ছি যে গারো পাহাড় বাংলাদেশের সবচেয়ে বড় পাহাড়। আরে ভাইয়া, গারো পাহাড় নট পর্বত, ঠিক আছে? গারো পর্বত না, গারো হচ্ছে পাহাড়, যার অবস্থান হচ্ছে ঠিক কোন জায়গাটাতে? গারোর অবস্থান হচ্ছে এই যে এই স্টেজে। গারো হচ্ছে পাহাড়, গারো পর্বত না, গারো হচ্ছে পাহাড়। আর তাজিং ডং কেওক্রাডং হচ্ছে পর্বত। পাহাড় আলাদা, পর্বত আলাদা। এখন তোমরা বুঝতে পারতেছো আশা করি। বেতার তরঙ্গ প্রতিফলিত হয় কোন স্তরে? স্ট্র্যাটোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, ওজোনোস্ফিয়ার, ম্যাগনেটোস্ফিয়ার। আচ্ছা, আমরা যে উচ্চতাগুলো দেখিয়েছিলাম ওইটা জাস্ট একটু রিকল করাই তোমাদেরকে, একটু জাস্ট রিকল করাবো। সেটা হচ্ছে আমরা দেখেছিলাম যে তিনটা স্তর আমি জাস্ট তোমাদেরকে দেখিয়েছিলাম। এটা হচ্ছে ট্রোপোস্ফিয়ার, এটা হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার, এটা হচ্ছে থার্মোস্ফিয়ার। এটা হচ্ছে 18 কিলোমিটার, এটা হচ্ছে তোমার 80 কিলোমিটার, এটা হচ্ছে 560 কিলোমিটার। মূলত এই ট্রোপোস্ফিয়ার পার করলেই এই জায়গা থেকে যত উপরে যাওয়া হয় তাপমাত্রা বাড়তে থাকে, তাপমাত্রা বাড়তে থাকে। ঠিক আছে? আচ্ছা, তাপমাত্রা বাড়তে থাকলো, তারপর কি হলো? এবার ঠিক এটা হচ্ছে ট্রোপোস্ফিয়ার, আচ্ছা, এটা হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার। আচ্ছা, ট্রোপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, এটা হচ্ছে থার্মোস্ফিয়ার। আচ্ছা, এবার এই থার্মোস্ফিয়ার 560 কিলোমিটার এত উঁচুতে আসার পর টেম্পারেচার এত বেড়ে যায়। থার্মো শব্দের অর্থ হচ্ছে টেম্পারেচার, তাই না? মানে তাপমাত্রা। এত পরিমাণে তাপমাত্রা বেড়ে যায় যে এইখানে পুরা এখানকার যা উপাদান আছে, বায়ুমণ্ডলীয় উপাদান, যে ধূলিকণা যা কিছু আছে সব কিছু চার্জিত হয়ে যায়। ঠিক আছে? চার্জিত মানে কি? এর মধ্যে আয়নে পরিণত হয় এগুলা। এই আয়নে পরিণত হওয়ার কারণে আমরা যে রেডিও সিগন্যালগুলো পাঠাই আকাশে, ঠিক আছে, বাতাসে পাঠাই, যেটা বায়ু স্তরে পাঠাই, সেটা এই আয়নে এসে আঘাত করে আবার পৃথিবী বিশ্বে ফিরে চলে আসে। ঠিক আছে? তো রেডিও তরঙ্গ মূলত এইখানে এসে প্রতিফলিত হয় থার্মোস্ফিয়ারে। তাহলে অপশনগুলো দেখো, স্ট্র্যাটোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, ওজোনোস্ফিয়ার, ম্যাগনেটোস্ফিয়ার। প্রত্যেকটা স্ফিয়ার আমরা আলোচনা করব, অনেক সময়ের ব্যাপার, এখানে এতটা সময় আমরা পাচ্ছি না। ফ্রি ক্লাস জাস্ট 1 ঘন্টার ক্লাস, 1 ঘন্টা প্রায় শেষ হয়ে গেছে, আমরা এখনই শেষ করে দিব ক্লাস। তো সঠিক উত্তর হচ্ছে থার্মোস্ফিয়ার হচ্ছে আমাদের এখানকার সঠিক উত্তর। ঠিক আছে? তাহলে তোমাদের ধন্যবাদ। 10টা বেজে গেছে, একদমই এক্স্যাক্টলি 10টা বাজে। 9টা থেকে 10টা আমাদের 1 ঘন্টার ক্লাস ছিল। আশা করি তোমরা উপভোগ করেছো ক্লাসটা, এবং এর চেয়ে আরো ইন্টারেক্টিভ ভাবে আরো বেশি তথ্য নিয়ে একদমই তোমাদের এইচএসসির প্রিপারেশনের ধাঁচে আমরা তোমাদেরকে এফআরসিতে পড়াবো। এফআরসি কোর্সে তোমরা দ্রুত ভর্তি হয়ে যাও, পেজে ইনবক্সে মেসেজ করো, অথবা হচ্ছে আমাদের ওয়েবসাইটে গিয়ে কোর্সটা কিনতে পারো। 1950 টাকা সারে এখন ভর্তি দিতে পারবা। সবগুলা কোর্স, বাংলা, ইংলিশ, আইসিটি, তোমার ডিপার্টমেন্টাল সাবজেক্ট যা কিছু আছে, অর্থনীতি, ভূগোল, পৌরনীতি, ইতিহাস, সমাজবিজ্ঞান, যুক্তিবিদ্যা, মনোবিজ্ঞান সম্ভবত নাই, এই এমন যা কিছু সাবজেক্ট আছে সব কিছু পড়ানো হবে। তো এতগুলা সাবজেক্ট একবারে কম্প্যাক্ট একটা প্রস্তুতি 1950 টাকাতে। এখনই ভর্তি হয়ে যাও। ইনশাল্লাহ আমাদের ডিসেম্বরে ক্লাস শুরু হয়ে যাবে। ক্লাস একটা মিস করলে তো সেটা চলেই গেল। তো আমরা ক্লাস একটা মিস দিব না, প্রথম থেকে যে তুমি ক্লাস করতে পারো এটা নিশ্চিত করো। দেখা হবে অন্য একটা ভিডিওতে, অন্য একটা লাইভ ক্লাসে। আসসালামু আলাইকুম।